আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ সেশনে। করোনার এই ক্লান্তি লগ্নে আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। উপস্থাপনায় আজকে আমি আপনাদের সাথে রয়েছি আত্মদীপ্তা মনীষা হীরা, অধ্যয়নরত রয়েছি ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের ৪র্থ বর্ষে। এসএস মেডিকেল স্কুল বরাবরের মতোই আমাদের জন্য বিভিন্ন ধরনের লাইভ সেশনের আয়োজন করে থাকে। আসন্ন ৪র্থ বর্ষের ৩য় প্রবেশনা পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যে আমাদের রিভিউ ক্লাসগুলো শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে উপস্থিত হয়েছি আমাদের 45 মিনিটস মাইক্রোবায়োলজির উপর রিভিউ ক্লাস নিয়ে। পূর্বের ক্লাসের মতো এবারেও আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ওমর ফারুক শাওন ভাইয়া। ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। জি ভাইয়া ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছি আমাদের আজকে লাইভ সেশনের বিষয়বস্তু হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি পার্ট 3। আজকে আলোচনা করা হবে কক্কোব্যাসিলাই, মাইক্রোব্যাকটেরিয়া, স্পাইরোচেটস, ক্লামাইডা, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমা এবং অ্যাক্টিনোমাইসিস নিয়ে। দর্শক শ্রোতা, আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমাদের ভাইয়া আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সরাসরি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি। তাহলে আমরা আমাদের লাইভ সেশনটা শুরু করি এখন। ওকে, তাহলে আমরা সরাসরি পড়াই চলে যাই বিকজ জি আজকে ভাইয়া। আমাদের অনেকগুলো টপিক। তো আমি স্টার্ট করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমাদের এখানে আমরা যেই টপিকগুলো ডিসকাস করব এর মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম এবং স্পাইরোচেটস এই দুইটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকি যে টপিকগুলো আছে এগুলো থেকে কিন্তু খুবই খুবই কম প্রশ্ন আসে, ঠিক আছে? রিটেনেও দেখা যায় কি মানে হঠাৎ হঠাৎ 4-5 বছর পর মিলে মিলে হঠাৎ হঠাৎ প্রশ্ন আসতে পারে, তাও আসবে কিনা শিওর না এরকম। আর ভাইভাতেও এখান থেকে খুব একটা প্রশ্ন করা হয় না বিকজ এর আগে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করে ফেলেছি, অনেকগুলো ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, ওগুলোর উপরই মেইনলি ফোকাস করা হয়। তো আজকে এর মধ্যে যেগুলো আছে এর মধ্যে হচ্ছে আমাদের মাইক্রোব্যাকটেরিয়ামটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আর কি, ঠিক আছে? জি তো আমরা যেগুলো আছে আমরা এর মধ্যে থেকেও যেগুলো যেগুলো ভাইভাতে আমি যেগুলো প্রিপারেশন নেওয়ার সময় পড়েছিলাম আর কি, যতটুকু জেনে গিয়েছিলাম আমি অতটুকু অ্যাটলিস্ট বলে দেওয়ার চেষ্টা করব, যেন কোনো কোয়েশ্চেন যদি করেও ফেলেন স্যাররা যেন আমরা কোয়েশ্চেনগুলো ফেস করতে পারি এবং ভালো মতো ভাইবা দিয়ে ভালো মার্কস পেয়ে আমরা আসতে পারি। জি ভাইয়া আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি চলে যাই। তো আমাদের আজকে ফার্স্ট টপিক ছিল হচ্ছে কক্কোবেসিলাই, ঠিক আছে? তো কক্কোবেসিলাইয়ের মধ্যে আমাদের আমাদেরকে যদি কোয়েশ্চেন করে যে এখানে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট কয়েকটা কক্কোবেসিলাইয়ের নাম বলো, ঠিক আছে? আমরা অ্যাটলিস্ট তিনটা নাম আমরা মনে রাখার চেষ্টা করব। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, বোর্ডাটেলা, হিমোফাইলাস বোর্ডাটেলা, এন্ড আরেকটা হচ্ছে আমাদের লিজিওনেলা, ঠিক আছে? এই তিনটার জি নাম ভাইয়া। আমরা অ্যাটলিস্ট আমরা বলার ট্রাই করব। বিকজ এই তিনটার যে ডিজিজগুলো হয় এই ডিজিজগুলোর সাথে আমরা পরিচিত। আমরা ডিজিজগুলো আমি যখন নাম বলবো তখন তোমরা সবাই ডিজিজগুলো চিনবে, হ্যাঁ? এবং এগুলো হচ্ছে মানে কমন আর কি, ঠিক আছে? তো এর মধ্যে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে হিমোফাইলাস। তো হিমোফাইলাসের মধ্যে আমাদের কি কি লাগবে? হিমোফাইলাসের থেকে যেটা লাগবে সেটা হচ্ছে হিমোফাইলাসের কয়েকটা ইম্পর্টেন্ট স্পিসিস নাম জানতে হবে। যেমন কি কি আছে? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, খুবই কমন একটা নাম, আমরা সবাই জানি, ঠিক আছে? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে? হিমোফাইলাস প্যারা ইনফ্লুয়েঞ্জি। তারপরে আছে হচ্ছে আমাদের হিমোফাইলাস ডুক্রি, ঠিক আছে? এই তিনটা নেম আমরা মনে রাখার চেষ্টা করব এবং এগুলো দিয়ে কোনটা দিয়ে কি কি ডিজিজ হয় এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের এখানে এগুলোর প্রপার্টি আমাদের ওভাবে করে দরকার নাই। আমরা এই তিনটা ব্যাকটেরিয়া থেকেই ইনফ্যাক্ট কক্কোবেসিলাই এর মধ্যে যা যা আছে এর মধ্যে থেকে আমরা জাস্ট প্রত্যেকটা থেকে জানবো যে এগুলো দিয়ে মেইনলি যেটা জানার চেষ্টা করব যে কয়েকটা করে স্পেসিসের নাম যেগুলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এন্ড কোনটা দিয়ে কি ডিজিজ হয়, ঠিক আছে? আর এবং ওই ডিজিজ গুলো থেকে দুই একটা কথা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ভাইবার জন্য লাগতে পারে, ওইসব কথা আমরা এখানে ডিসকাস করবো। তাহলে সবার আগে যেটা আসবে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। তাহলে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি নিয়ে আমরা ফার্স্টেই বলি যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি দিয়ে কি ডিজিজ হয়, খুবই কমন, ঠিক আছে? আমরা যারা রিভিশন দিচ্ছ তারা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি পার্টটা পড়লে তোমরা অলরেডি জানো যে সিএসএফ এর ওখানে একটা পার্টে আছে মেনিনজাইটিস, একটা পোর্শন আছে। তাহলে এই যে জি মেনিনজাইটিস পোর্শনটার ওখানে তোমরা মেনিনজাইটিসের যে কজের মধ্যে তোমরা দেখতে পাবা যে প্রথম দিকেই কিন্তু একটা দেয়া আছে যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, ঠিক আছে? একটা খুবই কমন একটা কজ। তাহলে মেনিনজাইটিস একটা ডিজিজ হচ্ছে মেনিনজাইটিস, যেটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি দিয়ে হয়। আচ্ছা, বাদ বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড ইনফেকশন আর কি। তো
এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আমাদের আছে হচ্ছে সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া, এপিগ্লটাইটিস, নিউমোনিয়া, ঠিক আছে, এইসব। তাহলে আমরা অ্যাটলিস্ট চারটা আমরা মনে রাখার চেষ্টা করি, মেনিনজাইটিস, সাইনোসাইটিস, ওটাইটিস মিডিয়া এন্ড নিউমোনিয়া। এই চারটা ডিজিজের নাম আমরা অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। জি হিমোফাইলাস ভাইয়া। ইনফ্লুয়েঞ্জি থেকে আর কি লাগতে পারে? আর লাগতে পারে হচ্ছে এটা ডায়াগনোসিস কিভাবে করা হয়। তো দা মানে কমনেস্ট ডিজিজ কজড বাই হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি ইজ মেনিনজাইটিস, ঠিক আছে। তাহলে আমরা মেনিনজাইটিস যেহেতু এটা দিয়ে কমনলি হয়, এই জন্য মেনিনজাইটিস কি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি দিয়ে হয়েছে কিনা এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের কি আছে, র্যাপিড টেস্ট কিট আছে। কতগুলো র্যাপিড টেস্ট কিট আছে, এই কিট দিয়ে হচ্ছে সরাসরি সিএসএফ এর মধ্যে আমরা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির প্রেজেন্স আমরা ডায়াগনোস করতে পারি, আছে কিনা আমরা জানতে পারি। এরপরে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কালচার করতে পারি। তো কালচার কোথায় করা হয়? কালচার হচ্ছে চকলেট আগার মিডিয়াতে করা হয়। ওকে, তো এখন কেন চকলেট আগার মিডিয়া, কেন ব্লাড আগার মিডিয়া না? তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইবার জন্য, যে ব্লাড আগার মিডিয়াতে আমাদের হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির গ্রোথের জন্য দুইটা ফ্যাক্টর দরকার, একটা হচ্ছে ফ্যাক্টর এক্স, একটা হচ্ছে ফ্যাক্টর ভি, ঠিক আছে। এই ফ্যাক্টর এক্স এন্ড ফ্যাক্টর ভি, এই দুইটা ফ্যাক্টর হচ্ছে আমাদের ব্লাড আগার মিডিয়াতে আমরা পাই না। এগুলো আমরা পাই কোথায়? এগুলো আমরা পাই হচ্ছে চকলেট আগার মিডিয়াতে। কেন? চকলেট আগার মিডিয়া মানেই হচ্ছে হিটেড ব্লাড আগার মিডিয়া, অর্থাৎ ব্লাড আগার মিডিয়াকে যখন আমরা হিট দেই তখন যেটা হয় সেটাই হচ্ছে চকলেট আগার মিডিয়া। হিট দেওয়ার ফলে আরবিসি গুলো ভেঙে ওখান থেকে হচ্ছে হিম বের হয় এন্ড হচ্ছে এনএডি বের হয়। এই হিমটাই হচ্ছে ফ্যাক্টর এক্স, আর হচ্ছে এনএডিটা হচ্ছে ফ্যাক্টর ভি। এই দুইটা ফ্যাক্টরই কিন্তু আমাদের হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির জন্য দরকার। এখন এখানে একটা কথা আছে যে চকলেট আগার মিডিয়াতে যদি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির স্যাম্পল দেওয়ার সাথে সাথে যদি আমি স্ট্যাফ অরিয়াসের স্যাম্পলও যদি দেই, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের, তাহলে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কিন্তু ফ্যাক্টর ভি প্রডিউস করে। ফ্যাক্টর ভি প্রডিউস করার কারণে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির গ্রোথটা একটু বেটার হয়, কলোনিগুলো অনেক বড় বড় হয়, একদম স্ট্যাফ অরিয়াসের কলোনির চারপাশে একদম বড় করে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির কলোনি হয়, ঠিক আছে। এই যে ফেনোমেনন, এই ফেনোমেননের নাম হচ্ছে স্যাটেলাইট ফেনোমেনন, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব, ঠিক আছে। জি ভাইয়া। আরেকটা টেস্ট আমরা করতে পারি, সেটাকে হচ্ছে বলা হয় যে কোয়েলাং টেস্ট, ঠিক আছে। কোয়েলাং টেস্ট এটা আমরা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ডায়াগনোসিস করার সময় ওখানে করেছিলাম। সেটা হচ্ছে যে এটা যে ক্যাপসুলার অ্যান্টিজেন আছে, এই ক্যাপসুলার অ্যান্টিজেনের এগেইনস্টে যদি আমরা যদি একটা অ্যান্টিবডি আমরা যদি দিতে পারি, তাহলে অ্যান্টিবডির সাথে যখন ক্যাপসুলার রিঅ্যাকশন হবে ক্যাপসুলটা সোলেন হয়ে যাবে, ফুলে যাবে। এই ক্যাপসুলার সোয়েলিং দেখেই আমরা বুঝে যাব যে এখানে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি আছে। এই টেস্টের নাম হচ্ছে কোয়েলাং টেস্ট। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের ডায়াগনোসিস। আমাদের হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি থেকে মোটামুটি এতটুকু জানলেই চলবে, এনাফ ফর রিটেন এন্ড ভাইবা। রিটেনের জন্য আসলে তো বললাম, তো অলরেডি বললাম যে লিস্ট ইম্পর্টেন্ট, যা বলেছি আসলে ভাইবার জন্যই বলেছি। এরপরে চলে আসি হিমোফাইলাস ডুক্রি। তাহলে হিমোফাইলাস ডুক্রি দিয়ে কি ডিজিজ হয়? আমরা জানি যে হিমোফাইলাস ডুক্রি এটা দিয়ে একটা এসটিডি হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের একটা কজ হচ্ছে হিমোফাইলাস ডুক্রি, ঠিক আছে। তাহলে হিমোফাইলাস ডুক্রি দিয়ে যেটা হয় সেটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড, ঠিক আছে, শ্যাঙ্ক্রয়েড। আর হচ্ছে ট্রেপোনেমা প্যালাইডাম দিয়ে যেটা হয় সেটা হচ্ছে শ্যাঙ্কার। এই দুইটার মধ্যে অনেক সময় আমাদের প্যাচ লেগে যায়, বিকজ দুইটাই কিন্তু এসটিডি। ওকে, জি। একটা শ্যাঙ্কার, একটা শ্যাঙ্ক্রয়েড, দুইটাই কিন্তু জেনিটালিয়াতে হয়, ঠিক আছে। তাহলে এখানে শ্যাঙ্ক্রয়েড আর শ্যাঙ্কারের মধ্যে ডিফারেন্স, কয়েকটা বেসিক কথা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে শ্যাঙ্কার যেটা সিফিলিসে যেটা হয় সেটাতে হচ্ছে পেইনলেস আলসার হয়, আর এটা হচ্ছে সিভিয়ারলি পেইনফুল আলসার হয় শ্যাঙ্ক্রয়েডে। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি দিয়ে হলে সিভিয়ার পেইনফুল একটা আলসার হয়। তারপরে হচ্ছে যে আলসারের যে বেসটা থাকে, এই বেস কিন্তু ইনডিউরেশন থাকে না, এখানে কোনো ইনডিউরেশন থাকে না। বাট শ্যাঙ্কারে হলে বেসটা হার্ড হয় এন্ড কি হয়, ইনডিউরেটেড হয়। ওকে, আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে লোকাল লিম্ফ্যাডেনাইটিস হতে পারে শ্যাঙ্ক্রয়েডের ক্ষেত্রে। ওকে, তাহলে জি। এই হচ্ছে আমাদের হিমোফাইলাস ডুক্রি। এখান থেকে আমাদের এর চাইতে বেশি কিছু আমাদের মনে রাখার দরকার নাই। হ্যাঁ, তো হ্যাঁ, ও আরেকটা জিনিস জাস্ট মনে রাখতে পারো জানার জন্য। হ্যাঁ, যদি যদি বাই চান্স ভাইভাতে যদি জিজ্ঞেস করে ফেলে, সেটা হচ্ছে আমরা হিমোফাইলাস ডুক্রির জন্য হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে কালচার করতে পারি ডায়াগনোসিস করার জন্য। হ্যাঁ, তো ডায়াগনোসিস করার জন্য আমরা কালচার ঠিক ঠিক কোথায় করব? আমরা কালচার হচ্ছে শুধুমাত্র করব হচ্ছে চকলেট আগার মিডিয়াতে। আবার এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিমোফাইলাস ডুক্রির জন্য শুধুমাত্র ফ্যাক্টর এক্স লাগে, শুধুমাত্র ফ্যাক্টর এক্স, ফ্যাক্টর ভি এখানে দরকার নাই, ঠিক আছে। ফ্যাক্টর এক্স লাগে, এতটুকুই, এর বেশি আমাদের জানার দরকার নাই। এরপর আমরা চলে যাই হিমোফাইলাস প্যারা ইনফ্লুয়েঞ্জিতে, ঠিক আছে। তাহলে প্যারা ইনফ্লুয়েঞ্জি দিয়ে কি কি হয়? প্যারা ইনফ্লুয়েঞ্জি দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন হয়, এন্ডোকার্ডাইটিস হতে পারে, ঠিক আছে। এই দুইটাই মনে রাখো, যে রেসপিরেটরি ইনফেকশন এন্ড এন্ডোকার্ডাইটিস, মেইনলি রেসপিরেটরি ইনফেকশন, ঠিক আছে। তো এগুলো আসলে নাম দিয়েই বোঝা যায় যে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। যদিও ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নাম, কিন্তু এখানে ইনফ্লুয়েঞ্জি, প্যারা ইনফ্লুয়েঞ্জি লাস্ট নেম হচ্ছে এটা। তাহলে এটা দেখেই বোঝা যায় যে এটার অবশ্যই, এগুলোর অবশ্যই কি আছে, রেসপিরেটরি ইনফেকশন আছে।
অ্যাটলিস্ট কিছু বলতে না পারলেও রেসপিরেটরি ইনফেকশন এতটুকু কথা আমরা যেন বলতে পারি। ওকে, তো এটার ডায়াগনোসিসও আমরা হচ্ছে চকলেট আগার মিডিয়াতে কালচার করে করতে পারি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটার জন্য শুধুমাত্র ফ্যাক্টর ভি দরকার হয়, ফ্যাক্টর এক্স লাগে না। তাহলে আমাদের যেটা যদি গুছিয়ে বলতে চাই, আমাদের হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার জন্য দুইটাই লাগে, এক্স এন্ড ভি। ডুকরির জন্য শুধু এক্স লাগে, প্যারা ইনফ্লুয়েঞ্জার জন্য শুধু ভি লাগে। ওকে, দ্যাটস ইট। তাহলে দ্যাটস অল অ্যাবাউট হিমোফাইলাস। তাহলে এরপরে আমরা চলে যাই যে বর্ডাটেলাতে। তাহলে বর্ডাটেলা এটার আমরা একটা স্পেসিস নিয়েই অল্প স্বল্প পড়াশোনা করব, সেটা হচ্ছে বর্ডাটেলা পার্টুসিস। ঠিক আছে, বর্ডাটেলা পার্টুসিস এটা আমাদের একটা হচ্ছে ইপিআই ডিজিজ করে, আমরা সবাই জানি। ডিজিজটার নাম কি? ডিজিজটার নাম হচ্ছে হুপিং কাফ। ঠিক আছে, হুপিং কাফ। তাহলে এই হুপিং কাফ, এটা আসলে এটাকে আমরা হুপিং কাফ কেন বলছি? বিকজ এখানে এক ধরনের যখন এটা মেইনলি বাচ্চাদের হয়, বাচ্চাদের যখন কাশি হয় তখন এক ধরনের একটা সাউন্ড হয়, সাউন্ডটার নাম দেওয়া হয়েছে হুপ। ঠিক আছে, হুপ কি জিনিস? হ্যাঁ, হুপ বলা হয় হচ্ছে তার হচ্ছে এই হুপিং কাফের ক্ষেত্রে মিউকাস সিক্রেশনটা অনেক বেড়ে যায়। মিউকাস সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে আর হচ্ছে রেসপিরেটরি যে এয়ার ট্র্যাক্ট গুলো, এগুলোতে ইনফ্লামেশন এবং মিউকাস সিক্রেশন বাড়ার কারণে এগুলো কিন্তু অনেক ন্যারো হয়ে যায়। এয়ার ট্র্যাক্টের লুমেনটা অনেক ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে যাওয়ার কারণে এই ন্যারো পাথওয়ে দিয়ে যখন এয়ারটা অনেক জোরে, যখন একটা ভায়োলেন্টলি যখন এয়ারটা ঢুকে তখন হচ্ছে ওই সাউন্ডটা হয়। এই জন্য এটাকে আমরা হুপ বলি, হুপ। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো হুপিং কাফ থেকে আমরা কি মনে রাখবো? হুপিং কাফ থেকে আমরা হচ্ছে বর্ডাটেলা পার্টুসিসের কি কি টক্সিন আছে এটা আমরা মনে রাখতে পারি, যে এখানে হচ্ছে 3টা টক্সিন আছে। টক্সিন গুলোর নাম মনে রাখবো, একটা হচ্ছে পার্টুসিস টক্সিন, একটা হচ্ছে ট্রাকিয়াল সাইটোটক্সিক টক্সিন, আর একটা হচ্ছে হিম অ্যাগ্লুটিনিন। 3টা টক্সিন, এই 3টা টক্সিনের নাম আমরা মনে রাখবো। কি কি বললাম? পার্টুসিস টক্সিন, ট্রাকিয়াল সাইটোটক্সিক টক্সিন, আর একটা হচ্ছে হিম অ্যাগ্লুটিনিন। ওকে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে এটার আমাদের হচ্ছে আমরা প্রিভেন্ট করি। ঠিক আছে, ইপিআই ভ্যাকসিনের মধ্যেই আমরা হচ্ছে এটা হচ্ছে প্রিভেন্ট করি। তো এটার হচ্ছে ভ্যাকসিনের মধ্যে প্রোটিন অ্যান্টিজেনটা দেওয়া হয়। ঠিক আছে, প্রোটিন অ্যান্টিজেন, পিউরিফাইড প্রোটিন। ঠিক আছে, এটার যে বডির মধ্যে যে বডির মধ্যে যে প্রোটিন অ্যান্টিজেন আছে ওটাকে পিউরিফাই করে পিউরিফাইড প্রোটিন অ্যান্টিজেন আমরা হচ্ছে এটার ভ্যাকসিনের মধ্যে ইউজ করি। ঠিক আছে, আর আরেকটা জিনিস জাস্ট এখান থেকে লাস্টই মনে রাখবো, সেটা হচ্ছে বর্ডাটেলা পার্টুসিস। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে বর্ডাটেলা পার্টুসিস কোন কালচার মিডিয়াতে কালচার করা হয়। ঠিক আছে, তো এই কালচার মিডিয়াটার নামটা জেনে রাখো, সেটা হচ্ছে বর্ডেড গাঙ্গু মিডিয়াম। ঠিক আছে, বর্ডেড গাঙ্গু মিডিয়াম। হ্যাঁ, আচ্ছা। তাহলে এতটুকুই আমরা হচ্ছে বর্ডাটেলা থেকে যা বললাম সবকিছু কিন্তু ভাইবার জন্য বলেছি, বাই চান্স যদি জিজ্ঞেস করে। বাট জিজ্ঞেস করার পসিবিলিটি হচ্ছে আমি যদি বলি যে এটা 1%-এর চাইতেও কম, মানে পয়েন্টে বলতে হবে। ঠিক আছে, তারপরও যা জিজ্ঞেস করবে তাই বললাম। আচ্ছা, তো লিজিওনেলা নিউমোফিলা দিয়ে কি হয়? লিজিওনেলা দিয়ে আমাদের জাস্ট মনে রাখতে হবে যে এটা দিয়ে হচ্ছে কি হয়, এটা দিয়ে হচ্ছে নিউমোনিয়া হয়। ঠিক আছে, কি ধরনের নিউমোনিয়া? কমিউনিটি অ্যাকোয়ার্ড এন্ড হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, দুই ধরনের নিউমোনিয়া এটা দিয়ে হতে পারে। এখান থেকে আমাদের আর কিছু মনে রাখার দরকার নাই। ঠিক আছে, জাস্ট হচ্ছে কি ডিজিজ হয় লিজিওনেলা দিয়ে, সেটা হচ্ছে মনে রাখবো যে কমিউনিটি অ্যাকোয়ার্ড এন্ড হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এটা দিয়ে হতে পারে। আচ্ছা, তারপরে এরপরে আমাদের হচ্ছে কক্কোবেসিলির মধ্যে আরো 2টা ব্যাকটেরিয়া কিন্তু আছে, এগুলো থেকে কখনো কোয়েশ্চেন করে না, মানে আজ পর্যন্ত কাউকে এখান থেকে কোয়েশ্চেন করেছে বলে আমি শুনিনি। তারপরও আমরা এখান থেকে অল্প অল্প জেনে যাই, যেন যদি কোয়েশ্চেন করে যে যা জিজ্ঞেস করতে পারে। আমি আসলে ওইসব জিনিসই বলছি যেগুলো আমি নিজে পড়ে গিয়েছিলাম পরীক্ষার সময়। হ্যাঁ, তো একটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে ইয়ারসিনিয়া আর একটা হচ্ছে ব্রুসেলা। ঠিক আছে, তো ইয়ারসিনিয়া মধ্যে একটা ইম্পর্টেন্ট স্পিসিস হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। এটা তোমরা অলরেডি জানো। ইয়ারসিনিয়া পেস্টিস দিয়ে কি হয়? ইয়ারসিনিয়া পেস্টিস দিয়ে হচ্ছে প্ল্যাগ হয়, প্ল্যাগ। ঠিক আছে, প্ল্যাগের আরেকটা নাম আছে, প্ল্যাগের আরেকটা নাম হচ্ছে কি? ব্ল্যাক ডেথ, তাই না? ব্ল্যাক ডেথ। হ্যাঁ, তাহলে প্ল্যাগ থেকে এটা থেকে একটা জিনিস মনে রাখো যে জাস্ট প্ল্যাগ কয় ধরনের আছে। ঠিক আছে, প্ল্যাগ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বুবনিক প্ল্যাগ, একটা হচ্ছে রেসপিরেটরি প্ল্যাগ, আর একটা হচ্ছে মানে নিউমোনিক প্ল্যাগ, আর একটা হচ্ছে সেপ্টিসেমিক প্ল্যাগ। ঠিক আছে, বুবনিক, নিউমোনিক, সেপ্টিসেমিক। ওকে, তাহলে জাস্ট আমরা হচ্ছে এই তিন ধরনের প্ল্যাগের জাস্ট নামটা মনে রাখলাম, এখানে আমরা আর কিছু জানবো না। আর ব্রুসেলা থেকে জাস্ট মনে রাখো যে ব্রুসেলা দিয়ে কি হয়, ব্রুসেলা দিয়ে যে ডিজিজ হয় এর নাম হচ্ছে ব্রুসেলোসিস। দ্যাটস ইট, আর কিছু জানার দরকার নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কক্কোবেসিলাই রিলেটেড কথাবার্তা। তো আমরা এরপরে আমরা হচ্ছে চলে যাব মাইক্রোব্যাকটেরিয়া। তাহলে দিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক।
হ্যাঁ, তাহলে এটা আমাদের ভালো মতো ডিসকাস করতে হবে। তো মাইক্রোব্যাকটেরিয়া নিয়ে ডিসকাস করতে হলে মাইক্রোব্যাকটেরিয়াকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে অ্যাসিড ফাস্ট বেসিলি। ঠিক আছে, এখন জি অ্যাসিড ফাস্ট বেসিলি এটাকে কেন বলি, এটাকে অ্যাসিড ফাস্ট বেসিলি বলার কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে কি লিপিড কন্টেন্ট অনেক বেশি থাকে। এই জন্য যখন হচ্ছে আমরা এটাকে যখন স্টেইন করি, জেডেন স্টেইন করার সময় অ্যাসিড দিয়েও ওই স্টেইনটা দূর করা যায় না, ওই কালারটা দূর করা যায় না। এই জন্য অ্যাসিড দিয়েও যেহেতু কালারটা দূর করা যায় না H2SO4 দিয়েও, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে অ্যাসিড ফাস্ট বেসিলি। ওকে, জি আচ্ছা, ভাইয়া। তাহলে এই যে কালারটা দূর করা যাচ্ছে না, এটা রিজন কি? এটা রিজন হচ্ছে এর যে সেল ওয়াল, এর মধ্যে একটা বিশেষ একটা অ্যাসিড আছে, এক ধরনের ফ্যাট, সেটা হচ্ছে মাইকোলিক অ্যাসিড। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, মাইকোলিক অ্যাসিড থাকে, মাইকোলিক অ্যাসিডের কারণেই বেসিক্যালি এরা অ্যাসিড ফাস্ট। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা চলে আসি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের মধ্যে যাওয়ার আগে আমরা আরেকটু কথাবার্তা বলি যে মাইক্রোব্যাকটেরিয়াম এটার ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে মাইক্রোব্যাকটেরিয়ামকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। ঠিক আছে, জি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স, এখানে কারা আছে? তিনটা মেম্বার আছে। কি কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম আফ্রিকানাম। ঠিক আছে, এই তিনটা। তাহলে এদেরকে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স কেন বলছি? বিকজ এই তিনটা দিয়েই টিউবারকুলোসিস হতে পারে। এদের হচ্ছে যে প্যাথোজেনেসিসটাও সেম, এবং হচ্ছে এদের হচ্ছে রুট অফ ট্রান্সমিশনটাও কি সেম। প্যাথোজেনেসিস সেম, ডিজিজ সেম, রুট অফ ট্রান্সমিশন সেম। এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। কমপ্লেক্স। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। তো এটা দিয়ে আমরা জানি যে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি দিয়ে লেপ্রোসি হয়, এটা আমরা একটু পরেই ডিসকাস করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া কি? অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে এগুলোকে আমরা আবার চার ভাগে ভাগ করি। আচ্ছা। ঠিক আছে, ফটোক্রোমোজেন, স্পোটোক্রোমোজেন, নন ক্রোমোজেন, আর একটা হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং। ওকে। ঠিক আছে, র্যাপিডলি গ্রোয়িং। তো ফটোক্রোমোজেন কারা? যারা হচ্ছে লাইটের প্রেজেন্সে পিগমেন্ট প্রডিউস করে, তারা হচ্ছে ফটোক্রোমোজেন। তো ফটোক্রোমোজেনের মধ্যে আছে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম মাইক্রোব্যাকটেরিয়াম ক্যানসাসি, আর একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম মেরিনাম। ওকে, এরা হচ্ছে ফটোক্রোমোজেন। আর স্ক্রোটোক্রোমোজেন কারা? স্ক্রোটোক্রোমোজেন হচ্ছে যারা হচ্ছে লাইটের প্রেজেন্স অ্যাবসেন্স দুইটাতেই হচ্ছে পিগমেন্ট প্রডিউস করতে পারে, তারা হচ্ছে স্ক্রোটোক্রোমোজেন। তাহলে এটার মধ্যে আছে হচ্ছে স্ট্রোফোলাসিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম স্ট্রোফোলাসিয়াম। ওকে, জি ভাইয়া। আর হচ্ছে নন ক্রোমোজেন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স। এখানে এই নন ক্রোমোজেন, এই এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স, এটা আমি একটু আলাদা করে বলছি এই জন্য যে এখানে এটা হচ্ছে যাদের এইডস আছে, হ্যাঁ, কোনো কারণে কেউ যদি এইচআইভি ইনফেক্টেড হয়, এইচআইভি ইনফেক্টেড লোকজনের আমরা জানি যে অনেক বেশি অপরচুনিস্টিক ইনফেকশন হয়, এবং এর মধ্যে একটা ইনফেকশন হচ্ছে টিউবারকুলোসিস। তো এইডস এর পেশেন্টদের যেই টিউবারকুলোসিসটা হয়, ওই টিউবারকুলোসিসটা মোস্টলি মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স দিয়ে হয়। ওকে, তাহলে এইচআইভি ইনফেক্টেড পেশেন্টের জন্য এটা একটা মানে হাই রিস্ক আর কি, যে এভিয়াম ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স দিয়ে হতে পারে। ওকে, জি আচ্ছা, ভাইয়া। তাহলে এই মোটামুটি। তো এরপরে এখানে কোনটা দিয়ে কি ডিজিজ হয়, তো কোনটা দিয়ে কি ডিজিজ হয় এটা যদি আমরা বলতে চাই, আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের হচ্ছে টিউবারকুলোসিস কমপ্লেক্স, এগুলো সবগুলো দিয়ে কি হয়? টিউবারকুলোসিস হয়। লেপ্রি দিয়ে লেপ্রোসি হয়। হ্যাঁ, তো জাস্ট দুইটা আলাদা করে বলি যেগুলো একটু ডিফারেন্ট। যেটা মাইক্রোব্যাকটেরিয়াম স্ক্রোফুলাসিয়াম, এটা দিয়ে হচ্ছে যে ডিজিজটা হয়, এটার নাম হচ্ছে স্ক্রোফুলা। ওকে, আর হচ্ছে মেরিনাম, ওটা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ফিশ ট্যাঙ্ক গ্র্যানুলোমা। আর বাদ বাকি যা আছে সবগুলো দিয়ে খালি টিউবারকুলোসিসই হয়। আচ্ছা, তাহলে গেল। এরপরে আমরা চলে আসি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্সের মধ্যে সবার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এখানে এদের ভিরুলেন্স ফ্যাক্টরগুলো নিয়ে আমরা একটু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর আছে, কর্ড ফ্যাক্টর। এটা হচ্ছে একটা ভিরুলেন্স ফ্যাক্টর। তাহলে কর্ড ফ্যাক্টর জিনিসটা কি? কর্ড ফ্যাক্টর হচ্ছে এই ফ্যাক্টরটার আসল নাম হচ্ছে ট্রেহালোস ডিমাইকোলেট। ঠিক আছে, এই ট্রেহালোস ডিমাইকোলেটের জন্য মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যে অ্যারেঞ্জমেন্ট, এটা একদম মানে এরকম সাপের মতো, হ্যাঁ, এভাবে করে হচ্ছে, হ্যাঁ, এভাবে করে থাকে সার্পেন্ট লাইক। ঠিক আছে,
হ্যাঁ, তো এটার আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে লিউকোসাইটের মাইগ্রেশন হতে দেয় না। ঠিক আছে, হুম, লিউকোসাইটের মাইগ্রেশন মানে ওই জায়গায় লিউকোসাইট আসতে দেয় না। তো এই দুইটা কথা আমরা মনে রাখবো যে সার্পেন্ট লাইক অ্যারেঞ্জমেন্ট একটা, আর এটা হচ্ছে লিউকোসাইটের মাইগ্রেশন হতে দেয় না। এই দুইটা হচ্ছে কর্ড ফ্যাক্টর দিয়ে হয়। আচ্ছা ভাই। তো আরেকটা ভিরুলেন্স ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো প্রোটিন থাকে যে মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে। তো এই প্রোটিনগুলো পিউরিফাইড করে আমরা যেটা পাই সেটা হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ আসলে কিসের জন্য ইউজ করা হয়? এটা আমরা টিউবারকুলিন টেস্ট যেটা আছে, ম্যানটক্স টেস্ট যেটাকে বলে, এই টেস্টের জন্য আমরা হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ এই জিনিসটা আমরা ইউজ করি। ঠিক আছে, তো বাদ বাকি যেগুলো আছে আমাদের এগুলো হচ্ছে অত ইম্পর্টেন্ট না, বাদ বাকি ভিরুলেন্স ফ্যাক্টর গুলা। তো যেগুলো বলেছি অ্যাটলিস্ট এইগুলো সম্পর্কে একটু একটু জেনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এরপরে চলে আসি সরাসরি টিউবারকুলোসিসে। তাহলে টিউবারকুলোসিস, তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স দিয়ে প্রত্যেকটা দিয়েই হচ্ছে কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্সের মধ্যে যে তিনটা আছে তিনোটা দিয়েই কি হতে পারে, তিনোটা দিয়েই হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে। তো এর মধ্যে আমরা জানি যে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস যেটা, ওটাকে মিল্ক টিবি বলে, কারণ এটা মিল্কের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, জি আর ভাই। হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা, এটা হচ্ছে রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে ছড়ায়। তো এখন এটা প্যাথোজেনেসিসটা একটু ডিসকাস করি, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের একটা বেসিলাস যখন আমাদের বডিতে ঢুকে, কোনোভাবে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঢুকে, এখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হচ্ছে স্ট্রিক্টলি অ্যারোব। হ্যাঁ, স্ট্রিক্টলি অ্যারোব। এর হচ্ছে বেশি বেশি কি দরকার, বেশি বেশি হচ্ছে এর হচ্ছে অক্সিজেন দরকার। তাহলে অক্সিজেন। এর হচ্ছে অ্যাফিনিটি সবচাইতে বেশি কিসের দিকে, সবচাইতে বেশি এর অ্যাফিনিটি হচ্ছে লাংসের দিকে। তাহলে লাংসে যাবে, লাংসে যেই জায়গায় যাবে ওই জায়গায় হচ্ছে সে একটা এক্সুডেটিভ লিশন করবে। ঠিক আছে, ফার্স্টেই এক্সুডেটিভ লিশন করবে না, ফার্স্টে যাবে লাংসের মধ্যে। তো আমাদের ম্যাক্রোফেজ তো আছেই, ম্যাক্রোফেজ হচ্ছে সেটাকে ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস যখন করবে, ফ্যাগোসাইটোসিস করে ব্যাকটেরিয়াটাকে মারতে পারবে না, সে ম্যাক্রোফেজের ভিতরেই গ্রো করা স্টার্ট করবে, ভিতরেই মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করতে করতে অনেক যখন সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, আলটিমেটলি ম্যাক্রোফেজটা বার্স্ট করে ওগুলো বের হয়ে আসবে, এন্ড ওই জায়গায় একটা এক্সুডেটিভ লিশন ফর্ম করবে। এই এক্সুডেটিভ লিশনটাকে আমরা বলি গন ফোকাস। ঠিক আছে, গন ফোকাস, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে যে গন ফোকাস জিনিসটা কি। আচ্ছা, জি। তারপরে এখান থেকে এটা হচ্ছে কোথায় চলে যেতে পারে, হাইলার লিম্ফ নোড, লাংসের যে হাইলার লিম্ফ নোড আছে, হাইলার লিম্ফ নোডে যেতে পারে, গিয়ে হচ্ছে হাইলার লিম্ফেডেনাইটিস করতে পারে। তাহলে হাইলার লিম্ফেডেনাইটিস যদি করে, হাইলার লিম্ফেডেনোপ্যাথি হবে, হাইলার লিম্ফ নোড গুলো এনলার্জড হবে। গন ফোকাস আর হচ্ছে হাইলার লিম্ফেডেনোপ্যাথি, এই দুইটাকে একসাথে বলা হয় গন কমপ্লেক্স। ঠিক আছে, গন কমপ্লেক্স, এটাও কিন্তু ভাইবার একটা পেট কোয়েশ্চেন যে গন কমপ্লেক্স কি, কিভাবে ফরমেশন জি হয়। ভাই। ওকে, তারপরে কি হয়, তারপরে যে এই আহ, এটা হচ্ছে ক্যালসিফিকেশন এন্ড ফাইব্রোসিসের মাধ্যমে হিল হয়ে যায় আলটিমেটলি। ঠিক আছে, গন ফোকাস, গন কমপ্লেক্স, এগুলো হচ্ছে ক্যালসিফিকেশন এন্ড ফাইব্রোসিস, এগুলোর মাধ্যমে আলটিমেটলি হিল হয়ে যায়। হিল হয়ে মানে হিল হয়ে যায়, ঠিক আছে, বাট ব্যাকটেরিয়াটা কিন্তু মরে যায় না, ব্যাকটেরিয়াটা কিন্তু জীবিত অবস্থায় থেকে যায়, লেটেন্ট অবস্থায়। ঠিক আছে, একটা লেটেন্ট অবস্থায় ওই জায়গায় থেকে যায়। হ্যাঁ, এখন লেটেন্ট অবস্থায় যেহেতু ওই জায়গায় থেকে যায়, সে যে কোনো মুহূর্তে আবার কি করতে পারে, আবার ওই জায়গা থেকে কি করতে পারে, ইনফেকশন হতে করতে পারে। তাহলে আবার যদি কখনো যদি একটা পেশেন্টের একবার টিবি হয়েছে, ভালো হয়ে গিয়েছে, এর অনেকদিন পরে আবার তার টিবি হয়েছে, এরকম যদি হয়, এটাকে আমরা বলি সেকেন্ডারি টিউবারকুলোসিস। আর ফার্স্ট টাইম যে ইনফেকশন হয়েছে এটাকে আমরা বলি প্রাইমারি টিউবারকুলোসিস। ঠিক আছে, তো সেকেন্ডারি টিউবারকুলোসিস যখন হয়, তো সেকেন্ডারি টিউবারকুলোসিস যখন হয় তখন হচ্ছে আগের চাইতে আরেকটু একটু সিভিয়ারলি হয় আর কি। হ্যাঁ, তো ওখানে হচ্ছে যে আমাদের যে ক্যালসিফিকেশন এন্ড হচ্ছে ফাইব্রোসিস হয়ে যে হিলিংটা হয়েছিল, ওখানে হচ্ছে ক্যাসিয়েটিং নেক্রোসিস হয়, ক্যাসিয়েটিং নেক্রোসিস। ঠিক আছে, তাহলে ক্যাসিয়েটিং নেক্রোসিস হয়, নেক্রোসিস হওয়ার পরে যে স্ট্রাকচারটা ফর্ম হয় এটাকে আমরা বলি হচ্ছে টিউবারকল, টিউবারকল বলি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্যাররা কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে টিউবারকল কি। তাহলে একটা মাইক্রোব্যাকটেরিয়াম ইনফেক্টেড জায়গায় চারপাশে হচ্ছে কি হয়ে গেছে, হার্ডেন হয়ে গেছে, ক্যালসিফিকেশন হয়ে, মাঝখানে হচ্ছে ক্যাসিয়েটিং নেক্রোসিস আছে। ঠিক আছে, এরকম জিনিস যেটা থাকবে এটাকে আমরা বলি টিউবারকল। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি ইনফেকশনের সময় আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এটা ছড়িয়ে যেতে পারে, সব দিকে ছড়িয়ে যেতে পারে। স্প্রেড করতে ছড়িয়ে পারে। গেলে সেটাকে আমরা বলি হচ্ছে কি, ডিসিমিনেটেড টিউবারকুলোসিস, তাই না, ডিসিমিনেটেড জি ভাই। টিউবারকুলোসিস। আচ্ছা, তাহলে এই, তো এরপরে টিউবারকুলোসিস সবচাইতে টিউবারকুলোসিসের যে প্রাইমারি সাইটগুলো আমাদের কি কি আছে? প্রাইমারি সাইটগুলো হচ্ছে আমাদের লাংস আছে, তারপর হচ্ছে টনসিল আছে, তারপর ইন্টেস্টাইন আছে, আর স্কিন। লাংস, টনসিল, জি। ইন্টেস্টাইন আর হচ্ছে স্কিন।
হ্যাঁ, এগুলো আমরা অ্যাটলিস্ট বলার ট্রাই করব যদি জিজ্ঞেস করে যে টিউবারকুলোসিস মেইনলি কোন কোন জায়গায় হয় প্রাইমারি, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট যে কোন কোন জায়গায় কোনোভাবেই টিউবারকুলোসিস হয় না, কোন কোন জায়গায় হয় এটা যদি জিজ্ঞেস করে অবশ্যই জিজ্ঞেস করবে কোথায় কোথায় হয় না। তাহলে কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল এন্ড থাইরয়েড গ্ল্যান্ড, এই তিনটা নাম আমরা বলার ট্রাই করব। সাথে হ্যাঁ প্যানক্রিয়াসও আছে। কার্ডিয়াক মাসল, তারপর হচ্ছে স্কেলেটাল মাসল, থাইরয়েড গ্ল্যান্ড এন্ড হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, তো প্রাইমারি টিউবারকুলোসিস এন্ড সেকেন্ডারি টিউবারকুলোসিস, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এই প্রাইমারি টিউবারকুলোসিস এন্ড সেকেন্ডারি টিউবারকুলোসিসের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমরা ভালো মতো আমরা সবাই অবশ্যই পড়ে যাব ভাইবার সময় এবং রিটেনের সময়। এটা মানে আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? টিউবারকুলোসিস জিজ্ঞেস করলেই কিন্তু প্রাইমারি টিউবারকুলোসিস এন্ড সেকেন্ডারি টিউবারকুলোসিস থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই করবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে এই ডিফারেন্সটা জিজ্ঞেস করার পসিবিলিটি সবচেয়ে বেশি, বিকজ এই ডিফারেন্সটা আমরা যদি জেনে যাই তাহলে আমাদের হচ্ছে আলাদা আলাদা করে দুইটার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের মনে রাখতে হবে না, আমরা একসাথেই দুইটা মনে রাখতে পারবো। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে আসি, এরপরে আমরা যাই হচ্ছে ল্যাব ডায়াগনোসিস, পালমোনারি টিউবারকুলোসিসের ল্যাব ডায়াগনোসিস। তাহলে পালমোনারি টিউবারকুলোসিসের জন্য আমাদের সবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যাম্পল কিভাবে নিব। স্যাম্পল হচ্ছে পেশেন্ট যখন আসবে সাথে সাথে আমরা হচ্ছে একবার একটা স্যাম্পল নিব, টোটাল 3টা স্যাম্পল নিতে হয়। পেশেন্ট আসার সাথে সাথে একটা স্যাম্পল নিব, তারপরে পরের দিন পেশেন্টকে বলবো সকালবেলা একটা স্যাম্পল নিতে, তো পেশেন্ট পরের দিন আসার সময় সকালবেলা একটা স্যাম্পল নিয়ে আসবে, তারপরে থার্ড স্যাম্পলটা নিব হচ্ছে পেশেন্ট যখন আমার কাছে আসবে ওই জায়গায়। অর্থাৎ প্রথম দিন একটা স্যাম্পল, পরের দিন 2টা স্যাম্পল, একটা বাসা থেকে নিয়ে আসবে আর একটা স্পটে দিবে, ঠিক আছে? এখন এই স্যাম্পলটা এটাকে আমরা কি করব, এটাকে আমরা স্মিয়ার প্রডিউস করে আমরা হচ্ছে জিল নেলসন স্টেইন করব, জিল নেলসন স্টেইন। তাহলে জিল নেলসন স্টেইন করলে আমরা দেখতে পাবো যে হচ্ছে রেড কালারের হচ্ছে কিছু অ্যাসিড ফাস্ট বেসিলাই দেখতে পাবো ব্লু ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ঠিক আছে? তারপরে আমরা এটাকে কালচার করব। তাহলে কালচার করলে আমরা কি কি পাবো? কালচার করলে হচ্ছে আমরা হচ্ছে লুয়েনস্টেইন জেনসেন মিডিয়া, ঠিক আছে? লুয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে হচ্ছে আমরা এটাকে কালচার করতে পারি। আচ্ছা, তাহলে আরেকটা মিডিয়াতে কালচার করা যায় লিকুইড মিডিয়াতে। লিকুইড মিডিয়া, এটার নাম হচ্ছে ব্যাকটেক মিডিয়া, ঠিক আছে? জাস্ট এটা মাথায় রাখো যে ব্যাকটেক মিডিয়া, ঠিক আছে? এটাতে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের গ্রোথটা কিভাবে করা হয়, কিভাবে আইডেন্টিফাই করা হয়, এটাতে হচ্ছে কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থাকে, ঠিক আছে? এখন মাইক্রোব্যাকটেরিয়াম থাকার কারণে যদি মাইক্রোব্যাকটেরিয়ামের যদি ওই জায়গায় যদি গ্রোথ হয়, স্যাম্পলের মধ্যে যদি মাইক্রোব্যাকটেরিয়াম থাকে, তাহলে মাইক্রোব্যাকটেরিয়ামের যদি গ্রোথ হয় তাহলে ওখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়। যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয় এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে রেডিও অ্যাক্টিভ কার্বন ডাইঅক্সাইডটা ডিটেক্ট করে আমরা ধরে নেই যে এই জায়গায় অবশ্যই কি আছে, মাইক্রোব্যাকটেরিয়াম আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আচ্ছা বুঝলাম যে মাইক্রোব্যাকটেরিয়াম আছে, এরপরে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নাকি অন্য কোনোটা এটা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে নিয়াসিন টেস্ট নামে একটা টেস্ট আছে, নিয়াসিন টেস্ট। এই নিয়াসিন টেস্টটা শুধুমাত্র পজিটিভ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে, বাকি যতজন মেম্বার আছে সবাই হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ। ওকে, এরপরে আমরা আর কি করতে পারি? আমরা হচ্ছে পিসিআর করতে পারি, জিন এক্সপার্ট করতে পারি, টিউবারকুলিন টেস্ট করতে পারি, ঠিক আছে? বলতে চাইলে আরো অনেকগুলো বলা যায়, জাস্ট এগুলো নাম জানলেই হবে। আচ্ছা, তারপরে হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট যে লুয়েনস্টেইন জেনসেন মিডিয়া, লুয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে হচ্ছে কি কি কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3টা কম্পোনেন্ট থাকে, এগ, মেলাচিট গ্রিন আর হচ্ছে গ্লিসারিন, ঠিক আছে? এই কম্পোনেন্ট গুলো জেনে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? 3টা, গ্লিসারিন, মেলাচিট গ্রিন আর হচ্ছে এগ। ওকে, তাহলে এরপরে আমরা হচ্ছে চলে আসি জিআইটি টিউবারকুলোসিস, ঠিক আছে? অর্থাৎ ইন্টেস্টাইনাল টিবি যেটাকে বলে। তো ইন্টেস্টাইনাল টিবিতে ইন্টেস্টাইনাল টিবি থেকে আমরা কি জানবো? আমরা ল্যাব ডায়াগনোসিস জানবো আর হচ্ছে জাস্ট হচ্ছে এটার হচ্ছে সিমটম গুলো জানবো। তাহলে কি থাকবে? অ্যাবডোমিনাল পেইন থাকবে, ডায়রিয়া থাকবে, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, আর হচ্ছে অনেক সময় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে, ঠিক আছে? এগুলো থাকবে ইন্টেস্টাইনাল টিবিতে। তাহলে ইন্টেস্টাইনাল টিবির ক্ষেত্রে আমাদের স্যাম্পল কি হবে? স্যাম্পল অবশ্যই স্টুল হবে, ঠিক আছে? তাহলে স্টুলকে আমরা কি করব? ওই যে যেগুলো করেছিলাম, হ্যাঁ, ওই যে কালচার করব লুয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইক্রোস্কোপি করতে পারি জেল নেলসন স্টেইন দিয়ে, পিসিআর করতে পারি, ওই সবই, নতুন করে কিছু নাই। হ্যাঁ, আর রেনাল টিবি,
এরপরে আসি রেনাল টিবি। রেনাল টিবি সিমটম কি কি থাকবে, এখান থেকেও জাস্ট সিমটম মনে রাখবো আর ল্যাব ডায়াগনোসিস মনে রাখবো। ল্যাব ডায়াগনোসিস সবগুলাতেই সেম, ঠিক আছে? 3 ধরনের 4 ধরনের যত ধরনের টিবি আছে সব ধরনের টিবিতে ল্যাব ডায়াগনোসিস সেম, জাস্ট আলাদা আলাদা করে মনে রাখবো কি কোনটাতে স্যাম্পল কি নেওয়া হয়, এটাই আলাদা আলাদা করে আমরা মনে রাখবো। তাহলে ল্যাব ডায়াগনোসিসের মধ্যে আমাদের, আচ্ছা সরি, ল্যাব ডায়াগনোসিসের পরে যে আগে সিমটম গুলো বলি, এটা তো হচ্ছে হেমাচুরিয়া থাকতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্ল্যাঙ্ক পেইন অর্থাৎ লয়েন পেইন যেটাকে বলে, লয়েন পেইন থাকতে পারে, ঠিক আছে? লয়েন পেইন থাকতে পারে। তারপর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা তো হচ্ছে আমরা হচ্ছে রেনাল টিবিতে আমরা হচ্ছে স্টেরাইল পাইউরিয়া পাই, স্টেরাইল পাইউরিয়া, ঠিক আছে? স্টেরাইল পাইউরিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে রেনাল টিবি। ওকে, আচ্ছা। তারপরে আর ল্যাব ডায়াগনোসিস আগের মতোই, ওই যে মাইক্রোস্কোপি, কালচার, এসব। আচ্ছা, তাহলে আমরা ল্যাব ডায়াগনোসিসের মধ্যে আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে টিউবারকুলিন টেস্ট। তো টিউবারকুলিন টেস্ট এটা আমাদের ভাইবার জন্য, রিটেনের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই, ভাইবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার হচ্ছে যে কি বলে এক্সপ্লেনেশন যেটা আছে আর কি, হ্যাঁ, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা একটু ডিসকাস করব। আচ্ছা, অবশ্যই ভাইয়া। তো পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, টিউবারকুলিন টেস্টের জন্য আমরা যেটা করি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, এটা হচ্ছে আমরা ইন্ট্রাডার্মালি ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য ফোর আর্ম, ইন্ট্রাডার্মালি ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য ফোর আর্মে দেই। দেওয়ার পরে হচ্ছে 48 থেকে 72 ঘন্টা পরে আমরা হচ্ছে ইনডিউরেশন হয়েছে কিনা সেটা চেক করি, ঠিক আছে? ইনডিউরেশনটা চেক করি। তাহলে ইনডিউরেশন কিরকম পেলে, কাদের ক্ষেত্রে কিরকম পেলে আমরা বলবো যে টেস্ট পজিটিভ, ঠিক আছে? কারো যদি 15 মিলিমিটারের চাইতে বেশি ইনডিউরেশন পাওয়া যায়, আর কিছু জানার দরকার নাই, টেস্ট পজিটিভ, ঠিক আছে? আচ্ছা। কারো যদি লেস দেন 15 বাট মোর দেন 10 হয়, ঠিক আছে? লেস দেন 15 মোর দেন 10 এরকম হলেও পজিটিভ। কারা? যারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ, হাই রিস্ক গ্রুপ। আচ্ছা। হাই রিস্ক গ্রুপ কারা? এই যে ডক্টর, নার্স, ঠিক আছে, হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে তারা আর কি, তারা যেহেতু হসপিটালে ডিল করছে তারা হাই রিস্ক গ্রুপ, তাদের ক্ষেত্রে 15 পর্যন্ত যাওয়ার দরকার নেই, তাদের 10 to 15 হলেই হবে, ঠিক আছে? আর লেস দেন 10 যদি হয় তাহলে কি নেগেটিভ। নেগেটিভ। বাট লেস দেন 10 হলেও আমরা পজিটিভ বলতে পারি। কাদের ক্ষেত্রে? এইচআইভি ইনফেক্টেড, ইমিউনো কম্প্রোমাইজড, ওদের ক্ষেত্রে লেস দেন 10 হলেও কি পজিটিভ। ওকে, তাহলে আমরা একটু আরেকবার বলি, 15 মিলিমিটারের যদি বেশি হয় তাহলে সবার জন্যই পজিটিভ। 15 to 10 হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য, হাই রিস্ক গ্রুপের জন্য, 10 এর চাইতে কম ইমিউনো কম্প্রোমাইজদের জন্য। হ্যাঁ, এখন কারো ইনডিউরেশন পাওয়া গেল 5 মিলিমিটার, বাট তার এক্সরেতে দেখা যাচ্ছে পালমোনারি টিউবারকুলোসিসের মতো ফিচার, তখন আমরা কি বলবো? টেস্ট পজিটিভ বলবো না টেস্ট নেগেটিভ বলবো? আমরা অবশ্যই টেস্ট পজিটিভ বলবো, ঠিক আছে? বিকজ কারো যদি রেডিওলজিক্যাল এভিডেন্স যদি থাকে পালমোনারি টিউবারকুলোসিসের, তার জন্য একটু করে ইনডিউরেশন হলেই চলবে, সেটা 5 মিলিমিটারই হোক, ঠিক আছে? অতটুকুই আমাদের জন্য কনফার্ম হওয়ার জন্য পজিটিভ, মানে পজিটিভ হওয়ার জন্য আমাদের অতটুকুই দরকার আর কি। আচ্ছা, তারপরে মাইক্রো, ভাইয়া এক্ষেত্রে কি ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ফলস পজিটিভ হওয়ার পসিবিলিটি, জি হ্যাঁ, ভাইয়া। ফলস পজিটিভ অনেক সময় হতে পারে, ঠিক আছে? কিছু 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 ইয়ে আছে, কিছু কিছু আরো অন্যান্য কিছু ইনফেকশন আছে, এই ইনফেকশন গুলোর ক্ষেত্রে হচ্ছে ফলস পজিটিভ হতে পারে অনেক সময় টিবির টেস্ট, ঠিক আছে? তো কি কি সিচুয়েশনে ফলস পজিটিভ হয় এটা আমি আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর কি, বলতে পারছি না। তো আমি ট্রাই করব যে ক্লাসের লাস্ট পর্যন্ত আমার যদি মনে পড়ে যায় আমি লাইভে বলে দিতে, না হয় আমি কমেন্ট সেকশনে বলে দেবো আর কি। আচ্ছা, অবশ্যই ভাইয়া। ওকে, আচ্ছা, ফলস পজিটিভ এটা তো বলতে পারছি না, ফলস নেগেটিভ নিয়ে একটু কথাবার্তা বলি। এটা জি হচ্ছে ভাইয়া। ফলস নেগেটিভ। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে ধরে নিচ্ছি যে একটা পেশেন্টের, সাপোজ আমি ইনডিউরেশন পেলাম 7 মিলিমিটার, এখন সে আমাদের কাছে জাস্ট টিউবারকুলোসিসের ফিচার নিয়ে আসছে, এই জন্য টিউবারকুলিন টেস্ট করছি, ঠিক আছে? এখন তার ইনডিউরেশন পেলাম কতটুকু? 7 মিলিমিটার। লেস তো দেন 7 10। মিলিমিটার, হ্যাঁ, লেস দেন 10, তাহলে আমরা তো তাকে কি বলে দেবো? নেগেটিভ বলে দেবো, নেগেটিভ ঠিক বলে আছে? দেবো। নেগেটিভ বলে দেবো, কিন্তু এটা ফলস নেগেটিভ হয়ে যেতে পারে। কিভাবে ফলস নেগেটিভ হয়ে যেতে পারে? এখন সে কি, তার কি আদার কোনো কন্ডিশন আছে কিনা, তার তো এমনও কোনো কন্ডিশন থাকতে পারে যেটা সম্পর্কে সে জানে না।
এক নাম্বার এইডস, হুম, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, সে কি এইচআইভি ইনফেক্টেড কিনা? হ্যাঁ, হতে পারে সে এইচআইভি ইনফেক্টেড, কিন্তু এইচআইভি ইনফেক্টেড যে হয়েছে সেটা জানে না, ঠিক আছে? তারপর একটা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে জি পেশেন্ট ভাইয়া। যার হচ্ছে মিজলস আছে, ওকে? তারপরে ইমিউনো কম্প্রোমাইজড এর একটা কজ হচ্ছে অনেকদিন ধরে স্টেরয়েড থেরাপি নিয়েছে, হ্যাঁ? জি ভাইয়া। এখন এটার জন্য তাহলে আমি যদি তার যদি ড্রাগ হিস্ট্রি যদি আমরা যদি না নেই, যে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ কি সে খেয়েছে কিনা, স্টেরয়েড খেয়েছে কিনা অনেকদিন ধরে, তাহলে আমরা যদি রিপোর্ট যদি নেগেটিভ দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? ফলস নেগেটিভ হয়ে যাবে, ফলস ঠিক আছে? নেগেটিভ। তাহলে এগুলো হচ্ছে ফলস নেগেটিভের কজ আর কি, ঠিক আছে? তাহলে আচ্ছা, ভাই আমরা কি বলতে পারি যে মাস্কিং অফ ইনফেকশনের জন্য আমরা হচ্ছে ফলস নেগেটিভ পেতে পারি? মাস্কিং অফ ইনফেকশনের জন্য না আসলে, এটা হচ্ছে তার যতগুলো কন্ডিশন বলেছি, দেখো এখানে কিন্তু আমাদের এটা মাস্কিং অফ ইনফেকশন না, আমাদের হচ্ছে টিউবারকুলিন টেস্টে যেটা হয় সেটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। আমরা যখন ইমিউনোলজি পড়বো টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি কিভাবে হয় আমরা ডিটেইলড পড়বো, জাস্ট একটু বলছি টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এখন টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন এটা হচ্ছে মেইনলি হয় হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি দিয়ে, সেল মিডিয়েটেড ইমিউনিটি। এখন একটা ইমিউনো কম্প্রোমাইজড একজন পেশেন্ট, তার তো সেল মিডিয়েটেড ইমিউনিটি ওভাবে কাজ করবে না, ঠিক আছে? হুম, কাজ না করার কারণে যতটুকু অ্যাকশন রিঅ্যাকশন হওয়ার কথা ছিল অতটুকু রিঅ্যাকশন হবে না, আলটিমেটলি আমরা অতটুকু ইন্ডিউরেশন পাবো না। সো এটা মাস্কিং না, বেসিক্যালি এটা হচ্ছে তার ইমিউনো সাপ্রেশনের জন্য, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। জি ওকে, ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। তো বিসিজি ভ্যাকসিন থেকে একটা মজার একটা কথা জেনে যাও যে বিসিজি ভ্যাকসিন এটা আসলে কি। বিসিজি ভ্যাকসিন হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ফর্ম অফ মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম ইনফেকশন কি করে না, প্রিভেন্ট করে না, বাট প্যাথোজেনেসিসটা প্রিভেন্ট করে। অর্থাৎ সে ইনফেক্টেড, আমরা সবাই এক্সপোজড অলরেডি, ঠিক আছে? আমরা হুম, সবাই এক্সপোজড হয়েছি মাইক্রোব্যাকটেরিয়ামের প্রতি, ঠিক আছে? অর্থাৎ এটা আমাদের এক্সপোজড হওয়া বা ইনফেকশন হওয়া এটা ঠেকাতে পারে না। এটা যেটা প্রিভেন্ট করে সেটা হচ্ছে প্যাথোজেনেসিসটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ ডিজিজ হতে দেয় না, ঠিক আছে? একটা টিবি হুম, হতে, টিউবারকুলোসিস পর্যন্ত যেতে দেয় না, ঠিক আছে? এই জন্য হুম, মাইক্রোব্যাকটেরিয়ামের কোনো কারণে যাদের ইমিউনো সাপ্রেশন থাকে, যাদের আহ, মানে ইমিউন সিস্টেমটা একটু উইক আর কি, তাদের হুম, ক্ষেত্রেই হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অর্থাৎ টিউবারকুলোসিস হওয়ার পসিবিলিটি তাদের ক্ষেত্রে একটু বেশি, ঠিক আছে? এখানে হুম, মজার কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিসিজি ভ্যাকসিনের আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ব্লাডার ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়, ঠিক আছে? এটা হুম, আমি পড়েছিলাম, হ্যাঁ। তো ব্লাডার ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়, এটা এই জন্যই বললাম যে এটা আমার মানে আমাকে হচ্ছে ভাইবার দিন সকালবেলা আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছে যে বল যে একটা ভ্যাকসিনের নাম বল যেটা ব্লাডার ক্যান্সারে ইউজ করা হয়। তা আমি তো জানি না কোন কোন ভ্যাকসিন হুম, ব্লাডার ক্যান্সারে ইউজ করা হয়, এরকম ক্যান্সারের এগেইনস্টে কোনো ভ্যাকসিন আছে নাকি? হুম, সেটাই তো। এরপরও বলে দিয়েছে যে যে এটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। আচ্ছা, জি ভাই, আমরাও জানতাম না আসলে। আচ্ছা, তাহলে এই তো এখান থেকে মোটামুটি এইটুকুই আমাদের। মাইক্রোব্যাকটেরিয়াম থেকে এতটুকু জানলেই হবে, এর বেশি আসলে জানার দরকার নাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে, ঠিক আছে? তো আমরা মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রিতে চলে আসি, ল্যাপ্রোসি, জি ভাইয়া। ঠিক আছে? তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসি এটাকে আমরা এটা থেকে একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রোসিকে কখনো কালচার করা হয় না কেন, ঠিক আছে? ভাইবার হুম, কোয়েশ্চেন, একদম খুবই কমন কোয়েশ্চেন, কালচার করা হয় না কেন? বিকজ এটার কালচারের, এখন কালচার করার জন্য তার গ্রোথের টাইমটাও তো অনেক ইম্পর্টেন্ট। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির ডাবলিং টাইম অনেক বেশি, গ্রোথ হুম, হইতে অনেক বেশি টাইম লাগে, ঠিক আছে? এখন অতদিন তো আমি কালচার করে বসিয়ে রাখতে পারবো না, আমার তো ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, তাই না? এই জি জন্য ভাইয়া। এটার জন্য হচ্ছে আমাদের কালচার হচ্ছে কি রিকমেন্ডেড না, বিকজ তার গ্রোথের জন্য টাইমটা অনেক বেশি লাগে, ডাবলিং টাইমটা অনেক বেশি, ঠিক আছে? হুম, আচ্ছা, তাহলে তো লেপ্রোসি থেকে ব্যাকটেরিয়াম ল্যাপ্টি থেকে যেটা লাগে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে লেপ্রোসির ক্লাসিফিকেশন, ঠিক আছে? তো দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে রিডলি জবলিং ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে ডব্লিউএইচও ক্লাসিফিকেশন। এগুলো আমরা সবাই জানি যে টিউবারকুলোয়েড লেপ্রোসি, ডব্লিউএইচও যেটা টিউবারকুলোয়েড লেপ্রোসি, আর একটা হচ্ছে লেপ্রোমাটাস লেপ্রোসি, ঠিক আছে? হুম, আর রিডলি যেটা ওটা হচ্ছে টিউবারকুলার, বর্ডার লাইন টিউবারকুলার, বর্ডার তারপর লাইন। হচ্ছে লেপ্রোমাটাস, বর্ডার লাইন লেপ্রোমাটাস, ঠিক আছে? আর হচ্ছে হুম, মাঝখানে একটা বর্ডার লাইন, ঠিক আছে? হুম, এই জি পাঁচটা। ভাইয়া। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে পসিবেসিলারি না মাল্টিবেসিলারি, ঠিক আছে? পসিবেসিলারি না হুম, মাল্টিবেসিলারি, ডব্লিউএইচও ক্লাসিফিকেশনটাই হচ্ছে আসলে এটা যে পসিবেসিলারি সিফিলি সরি লেপ্রোসি নাকি মাল্টিবেসিলারি লেপ্রোসি, ঠিক আছে? তো পসিবেসিলারি মাল্টিবেসিলারি এটার ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। রিটেনের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। হুম, আচ্ছা, তাহলে
পসিবেসিলারিতে আসলে কি হয়, পসিবেসিলারিতে আমাদের পুরো বডি মিলে একটা বা দুইটা এরকম ছোট ছোট একটা বা দুইটা ইনফেকশন থাকে, ঠিক আছে। আর মাল্টিবেসিলারিতে অনেকগুলো ইনফেকশন থাকে। পসিবেসিলারিতে হচ্ছে যে ইনফেকশন সাইট, এই ইনফেকশন সাইটের মধ্যে আমাদের যে আহ, যে বেসিলাই, এটার বেসিলাইয়ের সংখ্যা কম থাকে, খুবই কম। মাল্টিবেসিলারিতে অনেক বেশি থাকে, এই জন্য মাল্টিবেসিলারি ইনফেকশাস, মানে মাল্টিবেসিলারি একটা পেশেন্ট সে অন্যদের জন্য অনেক বেশি, মানে কি বলবো, কন্টাজিয়াস হবে আর কি। তার থেকে ডিজিজটা মাল্টিবেসিলারির ক্ষেত্রে লেপ্রোসিটা বেশি কন্টাজিয়াস হবে অন্যজনের জন্য। আচ্ছা, তো ল্যাপ্রোমিন স্কিন টেস্ট টিউবারকুলিন টেস্টের মতোই, টিবির যে টিউবারকুলিন টেস্ট, এখানেও পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ দিয়ে করা হয়। ল্যাপ্রোমিন টেস্ট ইনডিউরেশনটাই চেক করা হয়। তো ল্যাপ্রোমিন টেস্টটা হচ্ছে টিউবারকুলারের জন্য পজিটিভ, আর হচ্ছে ল্যাপ্রোমাটাসের জন্য কি নেগেটিভ আর কি, ঠিক আছে। আচ্ছা, মাল্টিবেসিলারি যেটা ওটার জন্য নেগেটিভ। ওকে, তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ল্যাপ্রোসি থেকে যেটা জানার ট্রাই করব সেটা হচ্ছে ল্যাপ্রোসির ক্লাসিফিকেশন, সরি, কমপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। তো কোন ধরনের ল্যাপ্রোসি দিয়ে কি কি কমপ্লিকেশন হতে পারে, তাহলে আমাদের যেটা টিউবারকুলার ল্যাপ্রোসি, এটা দিয়ে বেসিক্যালি পেরিফেরাল নিউরোপ্যাথি গুলো হয় আর কি, নার্ভ ড্যামেজ হওয়ার কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, ক্ল হ্যান্ড হয়, ফ্রুট ড্রপ হয়, ঠিক আছে, এইসব জিনিস হয়। হ্যাঁ, আর হচ্ছে ল্যাপ্রোমাটাস যেটা, ওটা দিয়ে হচ্ছে ফেসের মধ্যে অনেকগুলো নডিউলার লিশন হয়ে পুরো মানে ফেসের যে স্ট্রাকচার এটাই মানে চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, আর হচ্ছে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে টেস্টিকুলার অ্যাট্রফি হতে পারে, টেস্টিকুলার অ্যাট্রফি ল্যাপ্রোমাটাস দিয়ে। আচ্ছা, তারপরে আমরা ল্যাপ্রোসি থেকে জাস্ট আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ল্যাপ্রোসির যে ল্যাব ডায়াগনোসিস। তাহলে ল্যাপ্রোসির ল্যাব ডায়াগনোসিসের মধ্যে আমাদের স্যাম্পল যেটা নেওয়া হয় এটাকে হচ্ছে স্লিট স্কিন স্যাম্পল বলা হয়, স্লিট স্কিন স্মিয়ার, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে স্যাম্পলটা কিভাবে নেওয়া হয়। এটা তো ছোট স্কিনের মধ্যে ছোট্ট একটা ইনসিশন দিয়ে ওখান থেকে হচ্ছে সেল সহ কিছু ফ্লুইড সহ একসাথে স্ক্র্যাপিং করে নিয়ে নেওয়া হয়, তারপর ওটা দিয়ে স্মিয়ার প্রডিউস করা হয়, ঠিক আছে। স্মিয়ার প্রডিউস করে ওটা হচ্ছে আমরা কি করি, জেডেন স্টেইন করি, জেল নেলসন স্টেইন করি। তারপরে স্টেইন করে আমরা হচ্ছে আলটিমেটলি কি দেখবো, ইন্ট্রাসেলুলার অ্যাসিড ফাস্ট বেসিলি দেখতে পাবো আর কি। হ্যাঁ, তারপর এটা আমি একটু আগেই বলেছি যে এটাতে আমরা কি করি না, এটাতে আমরা কালচার করি না। হ্যাঁ, কালচার করি না। তারপরে হচ্ছে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা বায়োপসি নিতে পারি, স্কিন এবং হচ্ছে নার্ভ থেকে আমরা বায়োপসি নিতে পারি। তাহলে বায়োপসি নিলে আমরা কি দেখতে পাবো, বায়োপসি নিলে আমরা হচ্ছে দেখতে পাবো যে ওই স্টেইনিং করলে আমরা দেখতে পাবো যে ওখানের মধ্যে কি আছে, ইন্ট্রাসেলুলার বেসিলাই আছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে এখানে গ্র্যানিউলোমা ফর্মেশন হয়েছে, গ্র্যানিউলোমা ফর্মেশনটা দেখতে পাবো, আর হচ্ছে ইন্ট্রাসেলুলার বেসিলাই গুলো দেখতে পাবো। তারপরে ল্যাপ্রোমিন টেস্ট তো আছেই, টিউবারকুলিন টেস্টের মতো ল্যাপ্রোমিন টেস্ট, এটাতেও আমরা কি দেখি, এটাতে হচ্ছে আমরা ইন্ডিউরেশনটা দেখি, ঠিক আছে। তো ল্যাপ্রোসি থেকে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি থেকে এতটুকুই, এর বেশি খুব একটা কিছু লাগে না। তো আমরা এরপরে চলে আসি স্পাইরোচেটস। আচ্ছা, তো স্পাইরোচেটস থেকে যেটা লাগে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে স্পাইরোচেটস কি কি আছে। স্পাইরোচেটস আসলে অনেকগুলাই আছে, ট্রেপোনেমা, বরেলিয়া, লেপ্টোস্পাইরা, ঠিক আছে। আবার প্রত্যেকটা তিনটা চারটা করে স্পেসিস আছে। তা আমাদের ডিটেইলস পড়তে হবে শুধুমাত্র একটা, ট্রেপোনেমা প্যালাইডাম, যেটা দিয়ে সিফিলিস হয়। বাকি সবগুলো থেকে আমরা জাস্ট মনে রাখবো যে বাকিগুলো থেকে জাস্ট প্রত্যেকটা দিয়ে কোন কোন ডিজিজ হয়, কোনটা দিয়ে কোন কোন ডিজিজ হয় এতটুকু জানলেই আমাদের জন্য চলবে। জাস্ট ট্রেপোনেমা প্যালাইডামটা আমরা একটু ডিটেইলড পড়াশোনা করব। তো ট্রেপোনেমা প্যালাইডাম যেটা, এটা যেটা দিয়ে সিফিলিস হয় আর কি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন এন্ড ভাইভা। তো এটার কয়েকটা প্রপার্টি আমরা মনে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে একটু স্পাইরাল টাইপের, হ্যাঁ, এবং হচ্ছে খুবই থিন এবং প্লিওমরফিক। হ্যাঁ, খুবই থিন এন্ড প্লিওমরফিক, এবং এর যে সেল ওয়াল, এই সেল ওয়ালটাও অনেক বেশি থিন। সেল ওয়ালটা অনেক বেশি থিন হওয়ার কারণে এটাকে আমরা কি করতে পারি না, গ্রাম স্টেইন করতে পারি না। তো এটাকে আমরা যদি ডায়াগনোসিস করতে চাই, আমাদের যদি এটাকে ডেমনস্ট্রেট করতে হয়, আমরা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করে দেখতে হয়, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা। তারপরে হচ্ছে এটাকে ব্যাকটেরিওলজিক্যাল কালচার মিডিয়া, তো আমরা হচ্ছে এটাকে কালচার করি না নরমালি, বিকজ এটার গ্রোথ অনেক বেশি স্লো, ওই যে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রির মতো, ঠিক আছে। তো ট্রেপোনেমা প্যালাইডামের এখান থেকে আমরা হচ্ছে মেইনলি সিফিলিসটা জানবো। তো সিফিলিসের রুট অফ ট্রান্সমিশনটা ইম্পর্টেন্ট। সিফিলিসের রুট অফ ট্রান্সমিশন হচ্ছে আমরা জানি যে ব্লাডের মাধ্যমে যেতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যেতে পারে, তারপর হচ্ছে মাদার টু চাইল্ড তারপর হচ্ছে ট্রান্সফার হতে পারে। ওকে,
তো সিফিলিস যেটা, এই সিফিলিসের প্যাথোজেনেসিস কিভাবে হয়, তাহলে যখন একটা জায়গায় এখন, আচ্ছা সিফিলিস কিন্তু ইনট্যাক্ট স্কিন দিয়ে কিন্তু কখনো বডিতে ঢুকে না। সিফিলিস ঢুকে আচ্ছা হচ্ছে সবসময় মিউকাস মেমব্রেন অথবা কোনো একটা ব্রিজড স্কিন দিয়ে, ঠিক আছে, আচ্ছা অথবা কোনো একটা ওন্ড দিয়ে। তাহলে যখন একটা মিউকাস মেমব্রেনে যখন হচ্ছে সিফিলিস এক্সপোজড হবে, তখন ওই জায়গায় হচ্ছে সিফিলিসটা কলোনি ফর্মেশন করবে, কলোনি ফর্মেশন করে ওই জায়গায় হচ্ছে ফার্স্টে ম্যাকিউল ফর্মেশন করবে, ঠিক আছে, হুম ম্যাকিউল ফর্মেশন করবে, ম্যাকিউল থেকে ওইটা হচ্ছে ম্যাকিউল থেকে প্যাপিউল, প্যাপিউল থেকে ভেসিকল ফর্মেশন হবে, ভেসিকল ফর্মেশন হয়ে ওই জায়গায় একটা আলসার ফর্মেশন হবে আলটিমেটলি, ঠিক আছে, হুম ভেসিকলটা রাপচার হয়ে ওই জায়গায় আলসার ফর্মেশন হবে। যে আলসারটা ফর্মেশন হবে এটাকে আমরা বলছি শ্যাঙ্কার। শ্যাঙ্কার এটা হচ্ছে আমাদের প্রাইমারি সিফিলিসের ক্যারেক্টারিস্টিক, মানে কি বলবো, আলসার আর কি, শ্যাঙ্কার। ওকে, তাহলে এটা আমি শ্যাঙ্ক্রয়েড পড়ানোর সময় বলেছিলাম যে শ্যাঙ্কারের থেকে যেটা মেইনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা একটা পেইনলেস আলসার, যেটার বেসটা হচ্ছে হার্ড এন্ড হচ্ছে কি ইনডিউরেটেড, এবং অ্যাপিয়ারেন্সটা হচ্ছে রেড, একদম রেড কালার, র মিট অ্যাপিয়ারেন্স একেবারে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর ওখান থেকে হচ্ছে এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে আহ ব্লাডের মাধ্যমে হচ্ছে লিম্ফ নোডে চলে যেতে পারে, লিম্ফ নোডে গিয়ে হচ্ছে এখানে হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি করতে পারে। তো এই এই হচ্ছে আমাদের প্রাইমারি সিফিলিস। তো প্রাইমারি সিফিলিসের 2 থেকে 10 উইক পরে যেটা হয় সেটা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা যায়। হ্যাঁ, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা যায়, সেটা হচ্ছে হ্যান্ডে, সোলে, হ্যাঁ দেখা যায়। আর হচ্ছে কতগুলো ময়েস্ট লিশন দেখা যায় জেনিটেলিয়াতে, কতগুলো ময়েস্ট লিশন দেখা যায়। হ্যাঁ, এই ময়েস্ট লিশন গুলো যেগুলো জেনিটেলিয়াতে দেখা যায় এগুলোকে আমরা বলি কন্ডাইলোমাটা লাটা, কন্ডাইলোমাটা লাটা। তাহলে এটা কিন্তু আমাকে কিন্তু স্পাইরোচেটস থেকে কিন্তু ভাইবাতে আমাকে কোয়েশ্চেন করেছিল। কন্ডাইলোমাটা লাটা, এটা আমাকে জাস্ট কি কোয়েশ্চেন করেছে যে সেকেন্ডারি সিফিলিসের ক্যারেক্টারিস্টিক লিশনের নাম বলো, সেকেন্ডারি সিফিলিসের ক্যারেক্টারিস্টিক লিশনের নাম বলো। তার ক্যারেক্টারিস্টিক লিশনের নাম হচ্ছে কন্ডাইলোমাটা লাটা। আচ্ছা, তারপরে প্রাইমারি সিফিলিস হলো, সেকেন্ডারি সিফিলিস হলো, এরপরে সেরে গেল, পেশেন্ট খুশি হয়ে গেল। এই প্রাইমারি সিফিলিস সেকেন্ডারি সিফিলিস শেষ হওয়ার প্রায় অনেক দিন পরে, 8-10 বছর পরে দেখা যায় কি তার একটা সিভিয়ার একটা ডিজিজ হয়ে গেল, ঠিক আছে, এটাই হচ্ছে টার্সিয়ারি সিফিলিস। তাহলে কি কি হতে পারে, নিউরোসিফিলিস হতে পারে, নিউরোসিফিলিস, সিফিলিটিক অ্যাওরটাইটিস হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে কতগুলো গ্র্যানিউলোমা ফর্মেশন হতে পারে, এই গ্র্যানিউলোমা ফর্মেশন গুলোকে বলা হয় গুমা, ঠিক আছে, গুমা, অনেকে গামাও বলে, বাট এটা আমি মনে করি যে এটা হচ্ছে গুমা বলা বেটার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে সিফিলিসের মোটামুটি প্যাথোজেনেসিস আর কি। আমরা একই সাথে প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস এন্ড হচ্ছে টারশিয়ারি সিফিলিসের প্যাথোজেনেসিসটা কিভাবে হয় এন্ড হচ্ছে এগুলোর ক্যারেক্টারিস্টিক লিশন গুলা, প্রাইমারির জন্য শ্যাঙ্কার, সেকেন্ডারির জন্য কন্ডাইলোমাটা লাটা, আর হচ্ছে টারশিয়ারির জন্য গুমা, ঠিক আছে, এই নামগুলো আমরা জানলাম। আচ্ছা, এরপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফেইট কি, সিফিলিসের ফেইট কি। এখন একটা পেশেন্ট যার প্রাইমারি সিফিলিস হয়েছে তার সেকেন্ডারি সিফিলিসও হবে বলা যায়, ঠিক আছে। তো প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস এই দুইটাকে আর্লি সিফিলিস বলা হয়, আর্লি সিফিলিস, ঠিক আছে। তো আর্লি সিফিলিসের পরে এখন অনেকের হচ্ছে আর্লি সিফিলিস হয়েও সেরে যেতে পারে, এরপরে অনেকের আবার আর্লি সিফিলিসের পরে লেটেন্ট হিসেবে ব্যাকটেরিয়াটা থেকে যেতে পারে। এখন যাদের লেটেন্ট হিসেবে ব্যাকটেরিয়াটা থেকে যায়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আবার বিষয়টা দুই রকম, একটা হচ্ছে আর্লি লেটেন্ট পিরিয়ড, আর হচ্ছে লেট লেটেন্ট পিরিয়ড, ঠিক আছে। তো যে আমাদের ওয়ান থার্ড ওয়ান থার্ড পেশেন্ট একটা সিফিলিস ইনফেকশন হয়েছে, এই সিফিলিস ইনফেকশনের 1/3 পেশেন্ট আর্লি সিফিলিসের পরেই সেরে যায়, ঠিক আছে, আর তার আর কোনো প্রবলেম হয় না, সে পুরোপুরি সুস্থ, ঠিক আছে। 1/3 পেশেন্ট হচ্ছে লেটেন্ট পিরিয়ডে চলে যায়, ঠিক আছে। তো আর্লি লেটেন্ট পিরিয়ডে যারা থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি সিফিলিসের যে লিশন গুলা, সেকেন্ডারি সিফিলিসের লিশন গুলো হচ্ছে তাদের আবার ডেভেলপ করতে পারে আর্লি লেটেন্ট পিরিয়ডে, ঠিক আছে। আর লেট লেটেন্ট পিরিয়ডের যে থাকে সে হচ্ছে অনেকদিন ধরে অ্যাসিম্পটোমেটিক থেকে যায়, এরপরে তার হচ্ছে আবার ক্যারেক্টারিস্টিক লিশন গুলো আসতে পারে। তাহলে আমাদের 1/3 1/3 2/3 গেল, আর বাকি যে 1/3 আছে এরা হচ্ছে কোথায় চলে যাবে, টার্সিয়ারি সিফিলিস ডেভেলপ করবে এদের, ঠিক আছে। তাহলে সবারই টার্সিয়ারি সিফিলিস হবে না, 1/3 পেশেন্টের টার্সিয়ারি সিফিলিস হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সিফিলিসের ল্যাব ডায়াগনোসিস নিয়ে কথা বলবো। তো সিফিলিসের ল্যাব ডায়াগনোসিসের মধ্যে আমি একটু আগে বলেছি যে অলরেডি আমরা এটা কি করি, আমরা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করি, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, ঠিক আছে।
তো ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে আমরা কি দেখতে পাই? ক্রক স্ক্রু মুভমেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা এক ধরনের, হ্যাঁ, এক ধরনের হচ্ছে মুভমেন্ট দেখা যায়, এটার নাম হচ্ছে ক্রক স্ক্রু মুভমেন্ট। ওকে, তাহলে এই আরটা হচ্ছে আমরা হচ্ছে ইমিউনোফ্লুরেসেন্ট মাইক্রোস্কোপিও করতে পারি। তাহলে এই দুইটা মাইক্রোস্কোপি, একটা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি আর একটা হচ্ছে ইমিউনোফ্লুরেসেন্ট মাইক্রোস্কোপি। আচ্ছা, এরপরে মেইনলি আমরা যেটা করি সেটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট। তো সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আমাদের কি কি আছে? আমাদের হচ্ছে কিছু নন স্পেসিফিক আছে, একটা হচ্ছে কিছু স্পেসিফিক আছে। নন স্পেসিফিকের মধ্যে আমাদের আছে হচ্ছে ভিডিআরএল, ঠিক আছে, ভিডিআরএল, হ্যাঁ, আর একটা হচ্ছে আরপিআর, ভিডিআরএল, আরপিআর, আরপিআর মানে হচ্ছে র্যাপিড প্লাজমা রিয়াজিন, ঠিক আছে, র্যাপিড প্লাজমা রিয়াজিন। আর স্পেসিফিকের মধ্যে আছে কি? ট্রেপোনেমা প্যালাইডাম, হেমাগ্লুটিনেশন এসে, আর হচ্ছে মাইক্রো হেমাগ্লুটিনেশন এসে ফর ট্রেপোনেমা প্যালাইডাম, ঠিক আছে, হ্যাঁ, টিপিএইচ এ, এমএইচ এ টিপি, এই দুইটা, ট্রেপোনেমা প্যালাইডাম, হেমাগ্লুটিনেশন এসে, মাইক্রো হেমাগ্লুটিনেশন এসে ফর ট্রেপোনেমা প্যালাইডাম, এই দুইটা, এগুলো হচ্ছে স্পেসিফিক, ঠিক আছে। আচ্ছা, তো আর টার্সিয়ারি সিফিলিসের ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি সিফিলিসের জন্য। টার্সিয়ারি সিফিলিসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যে গুমাটা ফরমেশন হয়েছে ওখান থেকে বায়োপসি নিয়ে আমরা হচ্ছে কি করতে পারি? হিস্টোপ্যাথোলজি করতে পারি। আর যার নিউরোসিফিলিস ডেভেলপ করেছে তার আমরা কি করব? সিএসএফ এক্সামিনেশন করব। ওকে, আচ্ছা, তাহলে ভিডিআরএল, ভিডিআরএল এটা নিয়ে অনেক সময় শর্ট নোট আসে যে ভিডিআরএল এই টপিকটা নিয়ে। তো ভিডিআরএল থেকে যেটা মনে রাখতে হবে যে ভিডিআরএল এটা আসলে কি? ভিডিআরএল এটা হচ্ছে আসলে একটা এন্টিজেন আর কি, যেটা হচ্ছে বিফ হার্ট থেকে নেওয়া হয়, কার্ডিওলিপিন, ঠিক আছে। এটা হচ্ছে সিফিলিসের যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির সাথে ক্রস রিঅ্যাকশন করে, এই অ্যান্টিবডির সাথে হচ্ছে এটা ক্রস রিঅ্যাকশন করে। তাহলে যদি আমরা দেখতে পাই যে ভিডিআরএল দিয়ে ক্রস রিঅ্যাকশন হচ্ছে, তাহলে আমরা ধরে নেই, আমরা আন্দাজ করে নেই যে এই জায়গায় কি তার কি আছে, তার হচ্ছে সিফিলিস আছে, আমরা আন্দাজ করে নেই, বাট এটা কি না, কনফার্মেটরি না, বিকজ এটা ফলস নেগেটিভ রেজাল্টও হতে পারে, ঠিক আছে, ফলস নেগেটিভ রেজাল্টও হতে পারে, আবার ফলস পজিটিভ রেজাল্টও হতে পারে। হ্যাঁ, তো এটার কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে এটা চিপ, ইজিলি করা যায়, হ্যাঁ, স্ক্রিনিং টেস্ট হিসেবে ইউজ করা যায়, হ্যাঁ, তারপর হচ্ছে র্যাপিডলি রেজাল্ট পাওয়া যায়, এইসব এগুলো হচ্ছে কথা। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি? এটা কনফার্মেটরি না, ফলস পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। তো ফলস পজিটিভ রেজাল্ট কিসের কিসের ক্ষেত্রে পাওয়া যায়? হ্যাঁ, লেপ্রোসি, মিজলস, হ্যাঁ, হেপাটাইটিস, এরকম 2-3টা ডিজিজের নাম জেনে যাওয়া আর কি। আর হচ্ছে ভিডিআরএল যে অ্যান্টিজেনটা, এই অ্যান্টিজেনটা রেগুলারলি প্রডিউস করতে হয়, এই। আচ্ছা, তারপরে শর্ট নোট, ট্রেপোনেমা হ্যালাইডাম, ট্রেপোনেমা প্যালাইডাম, হেমাগ্লুটিনেশন এসে। তাহলে এটার জন্য শর্ট নোট আসে পরীক্ষায় রিটেনে। তো এগুলো ভাইবার জন্য আসলে ইম্পর্টেন্ট না। তো এটার শর্ট নোটের মধ্যে আমরা জিনিসটা, আমরা ট্রেপোনেমা টিপিএইচ এটার ফুল ফর্মটা লিখবো, তারপর হচ্ছে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ গুলো কি? ভিডিআরএল এ যেগুলো ডিসঅ্যাডভান্টেজ বলছি ওগুলো হচ্ছে এটার জন্য অ্যাডভান্টেজ, আর ভিডিআরএল এ যেগুলো অ্যাডভান্টেজ বলেছি ওগুলো এটার জন্য ডিসঅ্যাডভান্টেজ। শেষ, নতুন করে আর বলার কিছু নেই। আচ্ছা, তারপরে চলে আসি ক্লেম আইডিয়াতে। একটু ভিডিওটা অফ করছি, হ্যাঁ। জি ভাইয়া, সমস্যা নেই। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা আজকে আমাদের লাইভ সেশনের বিষয়বস্তু হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি পার্ট 3। ভাইয়া অলরেডি আমাদের সাথে মাইক্রোব্যাকটেরিয়া, কক্সোব্যাসিলাস, স্পাইরোচেটস, ক্লামাইডা এগুলো আলোচনা করে ফেলেছে। আমরা আরো কয়েকটি টপিক বাকি রয়েছে, সেগুলো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো। তো ভাইয়া এত সুন্দর করে গুছিয়ে বলছেন আমাদেরকে যে কোনো সমস্যা থাকার কথা না। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমরা আশা করি আপনাদের প্রশ্নের জবাব দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আবার পড়ায় ফিরে আসি। জি ভাই, অবশ্যই। তাহলে ক্ল্যামাইডিয়া, তাহলে ক্ল্যামাইডিয়া থেকে আমাদের কি কি লাগবে? ক্ল্যামাইডিয়া থেকে ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের কি কি স্পিসিস আছে। এখান থেকে কিন্তু খুবই কম ইম্পর্টেন্ট আর কি এগুলা। তো ক্ল্যামাইডিয়া থেকে কি কি স্পিসিস আছে এটা আমরা জানবো। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস, ক্ল্যামাইডিয়া সিটাকি, ক্ল্যামাইডিয়া নিউমোনি। তাহলে এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে এগুলো দিয়ে কোনটা দিয়ে কি ডিজিজ হয়, হ্যাঁ, এদের হোস্ট কারা, মোড অফ ট্রান্সমিশন কি, এবং ডায়াগনোসিস কিভাবে করি, ঠিক আছে, ডায়াগনোসিস কিভাবে করি। তাহলে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস যেটা, এটা দিয়ে হচ্ছে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ইউরেথ্রাইটিস হয়, ইউরেথ্রাইটিস, হ্যাঁ, ইউরেথ্রাইটিস হয়। তারপরে হচ্ছে নিউমোনিয়া, কনজাংটিভাইটিস এগুলো হতে পারে, বাট হচ্ছে লেস কমন আর কি। মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ইউরেথ্রাইটিস হয়। তো এটা হচ্ছে কিভাবে
ট্রান্সমিশন হয়, এটা হচ্ছে সেক্সুয়াল কন্টাক্টের মাধ্যমে ট্রান্সমিশন হয়। হ্যাঁ, আর হচ্ছে এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি, আমরা হচ্ছে জিএমসা স্টেইন করে, হ্যাঁ, এপিথেলিয়াল সেলের মধ্যে আমরা ইনক্লুশন বডি দেখতে পাই, ইনক্লুশন বডি যখন আমরা দেখতে পাই জিএমসা স্টেইন করে, আমরা ধরে নেই যে কি এটা কি ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস দিয়ে এটা ইনফেক্টেড। ওকে, আচ্ছা। আর ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয়। তাহলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, যেহেতু নিউমোনিয়া আমরা বুঝেই যাচ্ছি যে এটা কিভাবে ছড়াবে, রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে ছড়াবে, রুট অফ ট্রান্সমিশন। এর জন্য আমরা কি করি, সেরোলজিক্যাল টেস্ট করি, ডায়াগনোসিসের জন্য সেরোলজিক্যাল টেস্ট করি। আর ক্ল্যামাইডিয়া সিটাকি যেটা, এই সিটাকিটা হচ্ছে এটা দিয়েও হচ্ছে নিউমোনিয়া হয়। তো এটার যে নিউমোনিয়া, এটাকে বলা হয় সিটাকোসিস। ঠিক আছে, সিটাকোসিস ক্ল্যামাইডিয়া সিটাকি দিয়ে হলে। তাহলে এটা কিসের মাধ্যমে ছড়ায়, এটা বার্ডস এর মাধ্যমে ছড়ায়। হ্যাঁ, বার্ডস এর যে ফিসিস আছে, ফিসিস, এখন বার্ডস এর ফিসিস শুকিয়ে এয়ারের মধ্যে তো ড্রপলেট, এয়ারের মধ্যে তো ছোট ছোট পার্টিকেল হিসেবে থেকে যেতে পারে। এখন এই পার্টিকেল যদি কোনো কারণে আমাদের ইনহেলেশনের মাধ্যমে যদি ভিতরে যদি চলে আসে, তাহলে এটা দিয়ে হচ্ছে নিউমোনিয়া হতে পারে, যেটাকে আমরা সিটাকোসিস বলছি। তো এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব, সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে। ওকে, তাহলে জাস্ট ট্র্যাকোমাটিস যেটা, ওটা হচ্ছে আমরা জিএমসা স্টেইন করেছি, বাকিগুলোর জন্য হচ্ছে আমরা সেরোলজিক্যাল টেস্ট করেছি। আচ্ছা, তো ক্ল্যামাইডিয়া থেকে আমার মনে হয় না আর কিছু লাগবে। মানে আমি আসলে এর চাইতে বেশি কিছু, যখন আমি প্রিপারেশন নিয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু আমি পড়ার ইম্পর্টেন্ট মনে করি না আর কি। ঠিক আছে, এমনিতেই যখন নিজে যখন পড়াশোনা করেছিলাম তখন তো আসলে প্রত্যেকটা ব্যাকটেরিয়াই ডিটেইল পড়েছি। বাট যখন প্রফের প্রিপারেশন যখন আমরা প্রফের প্রিপারেশনে যখন চলে যাই, তখন আমাদের কিন্তু খুবই স্পেসিফিক হয়ে যেতে হয় যে কোনগুলো পরীক্ষায় আসবে, কোনগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে, কোনগুলো রিটেনে আসে, হ্যাঁ, কোন টপিকগুলো থেকে এমসিকিউ আসতে পারে, আমাদের ওভাবে প্রিপারেশন নিতে হয় আর কি। আচ্ছা, তাহলে ক্ল্যামাইডিয়া থেকে মোটামুটি এতটুকু জানলেই আমাদের জন্য হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আমরা ক্ল্যামাইডিয়ার পরে আমরা আসি হচ্ছে রিকেটসিয়াতে। তো রিকেটসিয়া থেকে জাস্ট আবার আগের মতোই, রিকেটসিয়া থেকে হচ্ছে আমরা জাস্ট পড়বো হচ্ছে রিকেটসিয়ার কি কি স্পেসিস আছে, হ্যাঁ, এবং কোন স্পেসিস দিয়ে কি কি ডিজিজ হয়, কি কি স্পেসিস আছে, কোন স্পেসিস দিয়ে কি কি ডিজিজ হয়, ঠিক আছে, এবং কোনটার জন্য ভেক্টর কি। ঠিক আছে, এগুলো আমি এখানে বলছি না, কারণ এগুলো প্রত্যেকটা আলাদা, অনেকগুলো স্পেসিস আছে এখানে, প্রত্যেকটা স্পেসিসের আলাদা আলাদা করে কি কি ডিজিজ হয়, এটার ভেক্টরগুলো আমার নিজেরও ঠিকমতো মনে নেই, আমি অনেক আগে পড়েছিলাম। হ্যাঁ, যদিও রিভিশন দিয়েছি, রিভিশন দেওয়ার পরেও আসলে ওভাবে করে মনে নেই আর কি। তো তোমরা এটা একটু পড়ে নিও যে রিকেটসিয়ার বিভিন্ন কজেটিভ এজেন্ট, ডিজিজ এন্ড ভেক্টর, এটা একটু তোমরা পড়ে নিও। আচ্ছা, এখান থেকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, সেটা হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট। ঠিক আছে, ওয়েল ফেলিক্স টেস্ট জিনিসটা কি, ওয়েল ফেলিক্স টেস্ট হচ্ছে আমরা হচ্ছে রিকেটসিয়ার যে অ্যান্টিবডি, এই রিকেটসিয়ার অ্যান্টিবডিগুলা, হ্যাঁ, আমাদের একটা অ্যান্টারোব্যাকটেরিয়াসি প্রোটিয়াস, এই প্রোটিয়াসের অ্যান্টিজেন, সরি, হ্যাঁ, প্রোটিয়াসের অ্যান্টিজেনের সাথে হচ্ছে রিকেটসিয়ার অ্যান্টিবডিগুলো ক্রস রিঅ্যাকশন করে। ঠিক আছে, তাহলে একটা পেশেন্ট যদি রিকেটসিয়া দিয়ে ইনফেক্টেড হয়, ঠিক আছে, তাহলে রিকেটসিয়া দিয়ে ইনফেক্টেড হলে তার ব্লাডের মধ্যে, সেরামের মধ্যে কি থাকবে, সেরামের মধ্যে হচ্ছে আমাদের তার হচ্ছে রিকেটসিয়ার অ্যান্টিবডি থাকবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তার ওখানে যদি আমি যদি প্রোটিয়াসের যদি স্যাম্পল যদি দেই, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন যদি হয়, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কি আছে, রিকেটসিয়ার অ্যান্টিবডি আছে। তাহলে আমি বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে প্রোটিয়াসের স্পেসিস দিয়ে আমরা রিকেটসিয়ার কি করছি, রিকেটসিয়া ডায়াগনোসিস করছি। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট। ওকে, ওয়েল ফেলিক্স টেস্ট কি জিনিস, এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে, এটা হচ্ছে আবার শর্ট নোটও আসে অনেক সময়। ওকে, এই আর কি। তো এরপরে আমাদের আর দুইটা ব্যাকটেরিয়া আছে এখানে, একটা হচ্ছে মাইকোপ্লাজমা আর একটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস। তো সত্যি কথা বলতে এই ব্যাকটেরিয়াগুলো থেকে আজ পর্যন্ত কখনো ভাইবাতেও কোয়েশ্চেন করেছে কিনা শুনি নাই। হ্যাঁ, এন্ড হচ্ছে রিটেনেও এখন এখানে তোমরা কোয়েশ্চেন ব্যাংক দেখলেই বুঝবে। হ্যাঁ, রিটেনেও এখান থেকে কখনো এই পর্যন্ত কখনো কোনো বোর্ডে কোনো কোয়েশ্চেন আসে নাই। হ্যাঁ, তো ভাইবার জন্য কখনো এগুলো ইম্পর্টেন্ট না, অ্যাক্টিনোমাইসিস তো ইম্পর্টেন্ট নাই। তো মাইকোপ্লাজমা থেকে আসলে তোমরা সর্বোচ্চ যেটা জেনে রাখবে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা কি কি আছে। হ্যাঁ, তিনটা মাইকোপ্লাজমা আছে আমরা জানি, মাইকোপ্লাজমা নিউমোনি, মাইকোপ্লাজমা হোমিনিস, মাইকোপ্লাজমা ইউরিয়ালাইটিকাম। কোনটা দিয়ে কি ডিজিজ হয়, ঠিক আছে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এবং হচ্ছে কি নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, তিনটা দিয়ে তিনটা, এই তিনটা ডিজিজের নাম জাস্ট এখান থেকে মনে রাখো, আর কিছু জানার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই আমি মোটামুটি চেষ্টা করেছি যে প্রফ রিলেটেড, মানে প্রফের উপর বেস করে মোটামুটি যা যা প্রফের মধ্যে রিটেন এন্ড ভাইভাতে যেগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি, ওগুলো ওইসব জিনিস প্রত্যেকটা টপিকই টাচ করে যাওয়ার জন্য। তো
তো আই হোপ সবার এগুলো যদি সবাই যদি আমি যেভাবে গাইড করার চেষ্টা করেছি এটা যদি সবাই যদি ফলো করে মোটামুটি ব্যাকটেরিওলজি নিয়ে প্রবলেম হওয়ার কথা না আর কি, ঠিক আছে? এবং জি ইনশাআল্লাহ ভাইয়া। ভাইবা তো এগুলো সবগুলো যদি আমরা যদি পড়ে মনে রাখতে পারি, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি পড়ে ভুলে যাওয়া কিন্তু কখনো ক্রেডিট না। হ্যাঁ, আমরা যা পড়বো আমরা যদি অল্প পড়ি ওইটুকু যদি আমরা যদি ডেলিভার করে আসতে পারি এটাই কিন্তু আমাদের কাজে দিবে আলটিমেটলি। আমি সবকিছু পড়ে গেলাম আসলে ভাইয়া। কিছুই মনে রাখতে পারলাম না, হ্যাঁ এটা কিন্তু আমাদের কখনো মানে ওয়ে অফ রিডিং ওয়ে অফ স্টাডিং হওয়া উচিত না। হ্যাঁ, আমরা জানার জন্য আমরা সবকিছুই পড়বো, বাট যখন আমরা এক্সামের কথায় আসবো তখন আমরা একেবারে এক্সাম রিলেটেড পড়াশোনা করবো যেগুলো এক্সামের দরকার, ঠিক আছে? তো আমি ট্রাই করেছি জি ওভাবেই গাইড ভাইয়া। করার জন্য, তো আই হোপ সবাই উপকৃত হবে। ওকে, এই আর কি আমাদের ধন্যবাদ। আজকের সেশন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের এত সুন্দর করে একটা রিভিউ ক্লাস নেওয়ার জন্য এবং আপনার গাইডেন্সের জন্য। আশা করি দর্শক শ্রোতা আপনারা সকলে আজকের সেশন থেকে উপকৃত হয়েছেন, কারণ আমাদের আজকে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে আমরা আমাদের সেশনটা এখানে আজকে শেষ করছি। আপনার সাথে দেখা হবে পরবর্তী সেশনে আমাদের সাথে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমি তাহলে লিভ